হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আই থিঙ্ক তোমাদের তাপের ঘটনাসমূহের প্রথম দুটো লেকচার একদম কমপ্লিট। আর তাপের ঘটনাসমূহের যত তাপীয় প্রসারণের ঘটনাগুলো ছিল সেগুলো এখন তোমাদের মাথায় একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাই প্রসারণ ছেড়ে এবার আমরা চলে আসবো তাপের সঞ্চালনের ক্ষেত্রে। তারপর আমরা দেখবো যে তাপের রোধ এবং তার সাথে সাথে তড়িতের রোধের মধ্যে কীরকম সম্পর্ক বা আমাদের কিন্তু বৈসাদৃশ্য আমরা দেখতে পাই। তো আজকের এই লেকচারটা হবে একদম ডিটেলসে, যেখানে আমরা এই সমস্ত কনসেপ্ট একদম জলের মতো করে সোজা বুঝে নেব এবং তার সাথে সাথে যত রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন বা নিউমেরিক্যাল আসতে পারে সেটা সম্পর্কেও কিন্তু আমরা একদম ধারণা লাভ করে ফেলবো। তো চলো শুরু করা যাক আজকের আমাদের সেশন। প্রত্যেক দিনের মতো আবারও বলে দিই যে প্রত্যেকটা লেকচারের লেকচার নোটস এবং তার ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই আমরা যে টপিকটায় চলে আসবো সেটা হচ্ছে তাপ এবং শক্তির স্থানান্তর। দেখো, তাপ জিনিসটা কি? তাপ কিছুই না, তাপ এক প্রকারের শক্তি। এটা কিরকম শক্তি? এটা একটা প্রবাহমান শক্তি। অর্থাৎ মানে ধরো আমার কাছে দুটো বস্তু রয়েছে। ধরো আমার কাছে এই একটা বস্তু আছে, তার সাথে এই একটা বস্তু আছে, ঠিক আছে? এইবার আমি বলছি যে এই বস্তুটা একটু বেশি গরম, এই বস্তুটা একটু বেশি ঠান্ডা। তার মানে এর উষ্ণতা বেশি, এর উষ্ণতা কম। যার উষ্ণতা বেশি তাকে আমি বলছি উষ্ণতর বস্তু, যার উষ্ণতা কম তাকে আমি বলছি শীতলতর বস্তু। তো র্যান্ডামলি ধরলাম। এবার আমি কি করছি, আমি একটা বদ্ধ পরিবেশের মধ্যে এই যে আমাদের উষ্ণতর বস্তুটা আছে তার সাথে শীতলতর বস্তুটার এরকম ভাবে সংস্পর্শ করে দিলাম, অর্থাৎ এদের মধ্যে একটা যোগাযোগ আমি স্থাপন করলাম। তাহলে কি হবে, এই যে আমাদের উষ্ণতর বস্তু আছে তার থেকে এই শীতলতর বস্তুর দিকে কি হবে, একটা শক্তি বয়ে যাবে। এই শক্তিটার নামই কি? এই শক্তিটার নামই হচ্ছে তাপ শক্তি। বোঝা গেল? তার মানে তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। কিরকম শক্তি? প্রবাহমান শক্তি, ঠিক আছে? তাহলে এই যে তাপ, এই শক্তিটা কখন বয়ে যায়? যখন দুটো যে বস্তু আছে তাদের সংস্পর্শে রাখার সময় তাদের মধ্যে একটা উষ্ণতার পার্থক্য থাকবে। এটাকে ঠিক বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিই। ধরো আমি কি করছি, আমি এখানে দুটো আমার কি করছি বক্স রাখছি, যে বক্সের মধ্যে কি আছে, আমাদের জল রয়েছে, ঠিক আছে? তো ধরো এই একটা কন্টেনার যার মধ্যে কি আছে, জল রয়েছে, ঠিক আছে? তো এটা একটা কন্টেনার, তার পাশে আমি আরেকটা কন্টেনার রাখছি যেটাও কি, তার মধ্যেও কিন্তু আমাদের জলই থাকবে, ঠিক আছে? তাহলে এটা দুটো আমাদের কন্টেনার যার মধ্যে আমি কি বললাম যে এদের মধ্যে আমি জল রাখবো। এবার কি করছি, আমি এদের মাঝখানে একটা পাইপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি করছি, আমি এখানে একটা পাইপ কিন্তু অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই পাইপের মাধ্যমে কি হবে, এই যে দুটো আমাদের বক্স রয়েছে তাদের মধ্যে থেকে কি হবে, জলটা পাস হতে পারবে, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, যে আমাদের এই যে প্রথম বাষ্পটা আছে তার ভিতরে বা কন্টেনারটা আছে তার ভিতরে জল আমার এত অবধি আছে, ঠিক আছে? তাহলে তার ভিতরে জল কি আমাদের এত অবধি আছে। আর দ্বিতীয় যে আমাদের বক্সটা আছে যার মধ্যে আমি কি রাখছি, জল রাখছি, তার মধ্যে কি থাকছে, জল এতটা অবধি আছে, তাই তো? তার মানে এখানে জলের লেভেল কি এই অবধি, ধরে নাও এটা এ লেভেল অবধি আছে। আর এখানে জলের লেভেল কি, এটা ধরে নাও বি লেভেল অবধি আছে। তাহলে আমাকে একটা কথা বলো, যে এই যে দুটো আমাদের জলের কন্টেইনার আছে এদের মধ্যে কি একটা কিছুর পার্থক্য আছে? হ্যাঁ আছে। কিসের? হচ্ছে জলের পার্থক্য, সরি জলের উচ্চতার পার্থক্য আছে, জলতলের উচ্চতার পার্থক্য আছে। তাহলে দেখো, এই যে এই ক্ষেত্রে আমাদের এতটা কিন্তু আমাদের উচ্চতার পার্থক্য জলতলের, দেখো এতটা কিন্তু উচ্চতার পার্থক্য। একটা বক্সে আমাদের জল বেশি উচ্চতায় আছে আর একটা বক্সে জলতলের উচ্চতা কিন্তু কম রয়েছে। তাহলে যখন এরকম উচ্চতার পার্থক্য দেখা দেয় তখন কি হয়, জলের প্রবাহ ঘটে। তাহলে কি হবে, এই যে আমাদের পাইপটা আছে এই পাইপের ভিতর দিয়ে জলটা তাহলে এদিকে প্রবাহ হওয়া চালু হবে। কতক্ষণ অবধি প্রবাহ হবে? যতক্ষণ না এদের লেভেলটা সমান হয়ে যায়। তাহলে কি হবে, একটা সময় পর দেখা দেবে যে ওই এ লেভেল থেকে জল নিচে নেমে বি লেভেল অবধি হয়ে গেছে, বা সি লেভেল অবধি হয়ে গেছে বলা উচিত, ঠিক আছে? তো ধরে নিচ্ছি যে এ লেভেল থেকে জল কমে আমাদের সি লেভেল অবধি হয়েছে। কি করে কমলো? এই পাইপ দিয়ে জলগুলো আমাদের এদিকে চলে আসছে। আর এই যে বি লেভেলটা ছিল ওটা বৃদ্ধি পেয়ে আমাদের ওই সি লেভেল অবধিও চলে যাবে। তার মানে আমি কি বুঝতে পারছি, যে যখন উচ্চতার পার্থক্য থাকে কিসের, জলতলের, তখন দুটো কন্টেনারকে যদি আমি পরস্পর কানেক্ট করতে পারি তাহলে যেটা উচ্চতর বস্তু আছে, মানে সরি উচ্চতর জলস্তর রয়েছে, সেখান থেকে জল প্রবাহিত হবে কি নিম্ন জলতলের দিকে। তাহলে কতক্ষণ অবধি ফ্লো হবে, যতক্ষণ না অবধি তাদের যে জলতলের উচ্চতা আছে সেটা কিন্তু সমান হয়ে যায়। ঠিক এরকমই গল্প আমরা দেখবো আমাদের তাপের ক্ষেত্রে। কিরকম গল্প দেখবো, আমি যদি বলি যে এখানে আমাদের দুটো বাষ্প আছে যাদের কি আছে, উষ্ণতার পার্থক্য আছে। কি বলছি? উষ্ণতার পার্থক্য। তাহলে ধরে নিই যে এটা হচ্ছে টি এ। কেন? কারণ এটা এ বস্তু এবং তার তাপমাত্রাটা আমি বলছি যে টি এ, ঠিক আছে? টেম্পারেচার অফ দ্য কন্টেনার এ, বা আমাদের কি অবজেক্ট এ, ঠিক আছে? আচ্ছা আমি এরকম আর একটা বাক্স নিচ্ছি, ঠিক আছে? এই বাক্সটা কি, এই বাক্সটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বাক্স বি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের বি বক্স এবং এর যে তাপমাত্রা বা উষ্ণতা সেটা হচ্ছে টিবি। এবার আমি বলছি যে টি এ ইজ গ্রেটার দ্যান টিবি, বা যে কোনো একটা।
তার মানে আমি কি বলছি যে টি এ বড় এবং টিবি ছোট, অর্থাৎ টি এ সেই উষ্ণতাটা কিন্তু বেশি। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে এ বাষ্পটা আছে বা অবজেক্টটা আছে সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের উষ্ণতর বস্তু, কারণ এটা কি, এটার আমাদের উষ্ণতা বেশি। আচ্ছা উষ্ণতা মানে কি, উষ্ণতা মানে কিছুই না, এই যে বস্তুটা আছে সেটা নিশ্চয়ই অনেকগুলো পার্টিকেলস দিয়ে তৈরি, আমাদের বিভিন্ন পরমাণু অণু এগুলো দিয়ে তৈরি। তাহলে ওই যে পরমাণুগুলো আছে, বা এটা যদি মেটালিক হয় তাহলে কি তারা একটা নির্দিষ্ট মেটালিক ল্যাটিস তৈরি করে, কি বিভিন্ন আমাদের তাদের ভিতরকার আয়ন্স দিয়ে, মেটালিক আয়ন্স, তার বাইরে আমাদের কি ফ্রি ইলেকট্রনস থাকে, তাহলে একটা নির্দিষ্ট তাদের কি ল্যাটিস থাকবে, মেটালিক ল্যাটিস। তাহলে আমাদের কি হচ্ছে এই ক্ষেত্রে, এই যে অবজেক্টটা আছে তার ভিতরে অনেকগুলো পরমাণু পরমাণু রয়েছে, তাদের কি থাকে, তাদের কিন্তু একটা নির্দিষ্ট গতিশক্তি থাকে। আর ওই যে ইন্টারনাল গতিশক্তির পরিমাণ, সেই গতিশক্তির পরিমাণটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি উষ্ণতা। তার মানে এইটা যে বেশি উষ্ণ না, তার মানে কি, তার মানে এর যে অণুগুলো আছে সেগুলো, পরমাণুগুলো আছে, তারা এরম এরম ভাবে কাঁপছে। আর এটা যে আমাদের কি আস্তে আস্তে, কি বলবো, যে এটা যেহেতু আমাদের শীতলতর বস্তু, তার মানে আমি কি বলবো, তার মানে বলবো যে এইগুলো তো, এগুলো এরম ভাবে কাঁপছে। তাহলে এটা যেহেতু উষ্ণতর ছিল, অপশন এ সেটা কি এরম ভাবে কাঁপছে। আর যেহেতু বি কি আমাদের শীতলতর, তাহলে কি ওখানে উষ্ণতা কম, অর্থাৎ ওদের অণুগুলোর বা পরমাণুগুলোর কি কম্পন বা গতিশক্তি কিন্তু আমাদের কম, তাহলে কি হবে, ওরা কিন্তু ধীরে ধীরে আমাদের কাঁপবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু আমাদের এইটা কি উচ্চ উষ্ণতা, এটা কি, এটা হচ্ছে নিম্ন উষ্ণতা, তাহলে কি হবে, এই উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে কি হবে, তাপ আমাদের বয়ে যাবে। কখন, যখন আমি এদের সংস্পর্শ করাবো, ধরে নিলাম যে আমি এদের সংস্পর্শ করাচ্ছি, ঠিক আছে, দুটোকে একদম গায়ে লাগিয়ে দিলাম, তাহলে কি হবে, আমাদের এই এ অবজেক্ট থেকে বি অবজেক্টের দিকে একটা শক্তির প্রবাহ ঘটবে। আর এই শক্তিটাই কি, এই শক্তিটাই হচ্ছে আমাদের তাপ। তাহলে আমি এটাকে কি বলবো, যে এদিক থেকে এদিকে কিন্তু আমাদের তাপের প্রবাহ ঘটেছে। তার মানে কি, তাপ একটা প্রবাহমান শক্তি, যেটা কি হয় সবসময় উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে কিন্তু বয়ে যায়। বোঝা গেল আমার কনসেপ্টটা? আচ্ছা, তাহলে এবার একটু দেখে নেওয়া যাক যে ওখানে কি লেখা ছিল। আমি বলছি যে দুটো ভিন্ন তাপমাত্রা বা উষ্ণতার বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে আনা হয়, তখন গরম বস্তুটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং ঠান্ডা বস্তু ধীরে ধীরে গরম হতে থাকে। গরম বস্তু মানে উষ্ণতর বস্তু, সেখান থেকে কি হবে, তাপ চলে যাচ্ছে, তাহলে কি হবে, এটা ধীরে ধীরে ঠান্ডা হবে। আর যেটা ঠান্ডা বস্তু ছিল, যেটা শীতলতর বস্তু ছিল, তার কাছে তাপ আসছে, তাহলে কি হবে, তার ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ সেটা ধীরে ধীরে গরম হবে। তারপর একটা টাইমে এসে তাদের উষ্ণতা সমান হবে, তখন কিন্তু আমাদের কি হবে, এই যে তাপের প্রবাহ সেটা কিন্তু বন্ধ হবে। ঠিক আছে, তাহলে সংস্পর্শে থাকা অবস্থায় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে শক্তির কিন্তু স্থানান্তর ঘটে। আর এই যে স্থানান্তরিত শক্তি, এটাই হচ্ছে তাপ, অর্থাৎ আমি বলছি যে তাপের প্রবাহ ঘটছে। ঠিক আছে, আচ্ছা, তাপমাত্রার পার্থক্যের কারণে দুটো বস্তুর মধ্যে বা একই বস্তুর দুটো অংশের মধ্যে যে শক্তির এইভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাকেই আমরা কি বলছি, তাপ বলছি। তাহলে তাপ কি এক প্রকারের প্রবাহমান শক্তি। তাহলে আমাদেরকে এখন যদি বলে যে তাপ কি এক প্রকারের শক্তি, তাহলে আমি নির্দ্বিধায় বলবো যে হ্যাঁ, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে আমি কি বলবো, তাপ হচ্ছে মূলত এক প্রকার প্রবহমান শক্তি বা এনার্জি ইন ট্রানজিট। আচ্ছা, তাহলে কি লেখা আছে, বলছে যতক্ষণ দুটো বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে ততক্ষণ কিন্তু আমাদের তাপটা প্রবাহ হবে। যেই আমাদের উষ্ণতার পার্থক্য একদম নীল হয়ে যাবে, অর্থাৎ দুটো বস্তুর উষ্ণতা একদম সমান হয়ে গেছে, তখন কিন্তু তাপের আর প্রবাহ ঘটবে না। তাহলে তখন কিন্তু আর তাপ এক্সিস্ট করছে না। তাহলে কারোর ভিতরে কিন্তু তাপ সঞ্চিত থাকে না, কারোর নিজস্ব তাপ থাকে না। যখন উষ্ণতার পার্থক্য থাকে তখন একটা এনার্জি উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে চলে যায়, তাকেই আমরা বলি হচ্ছে তাপ শক্তি প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলবো, বলবো যে যতক্ষণ দুটো বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে ততক্ষণই এটা প্রবাহিত হয়। আবার এই শক্তি স্থানান্তরিত হয়ে গেলে সেটা আর তাপ থাকে না, বরং এটি গ্রহণকারী বস্তুর ভিতরে অভ্যন্তরীণ শক্তিতে পরিণত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা তোমরা ফার্দার 11-12 উঠে যখন পড়বে তখন কিন্তু তোমাদের জন্য ভাইটাল একটা কনসেপ্ট হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তাপ শব্দটি কেবল তখনই অর্থপূর্ণ হয় যখন শক্তির আদান প্রদান বা স্থানান্তর ঘটছে। ঠিক আছে, কোনো বস্তুর ভেতরে থাকা তাপ বা বস্তুর নিজস্ব তাপ বলে কিন্তু পদার্থবিদ্যায় এরকম কিচ্ছু হয় না। বস্তুর ভেতরে যা সঞ্চিত থাকে তা হয় তার ভিতরের কার কি, অভ্যন্তরীণ শক্তি, যেটা কিন্তু তাপ নয়। তাপ কেবল তখনই অস্তিত্ব লাভ করে যখন সে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যায়। কখন ছুটতে পারবে, যখন এক জায়গার উষ্ণতা কি হবে, বেশি হবে, এক জায়গার উষ্ণতা কম হবে, তখন বেশি উষ্ণতার জায়গা থেকে কিন্তু কম উষ্ণতার জায়গার দিকে একটা শক্তি বয়ে যাবে, যেই প্রবাহমান শক্তিটা হচ্ছে আমাদের তাপ শক্তি। ঠিক আছে, আচ্ছা, তাহলে তাপ শক্তির একক কি হবে, জুল। আর সিজিএস একক কি হবে, ক্যালোরি। আর কেন নয়, কারণ আমাদের যখন তাপকে এক প্রকার শক্তি হিসেবে আমরা ইনভেন্ট করলাম, তার আগেই কিন্তু এই এককটা আমাদের সিজিএস এ ক্যালোরি ধরে নেওয়া হয়েছিল। তাই তাপের যে প্রচলিত শক্তির একক, মানে তাপের যে প্রচলিত একক, সেটা কি আমাদের সিজিএস এ ক্যালোরি এবং এসআইতে কি জুল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর কি, এরপর হচ্ছে আমাদের তাপমাত্রা বা উষ্ণতা কি। তাহলে তাপমাত্রা কি, এটা কিছুই না, এটা একটা তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা মানে ধরো ওই যে বললাম, এই একটা বস্তু, এই একটা বস্তু, দুটো বস্তুকে পাশাপাশি রাখলাম, এটা বেশি গরম, এটা কি ঠান্ডা, তাহলে কি হবে, গরম থেকে ঠান্ডার দিকে একটা আমাদের কি যাচ্ছে, তাপের প্রবাহ হচ্ছে, তাই তো। তাহলে এই যে তাপ, একটা শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, সেটা কেন হলো, কারণ এর তাপীয় অবস্থা ভিন্ন ছিল, এর তাপীয় অবস্থা ভিন্ন ছিল। তাহলে উষ্ণতা হচ্ছে এমন একটা তাপীয় অবস্থা
যার উপর ভিত্তি করে কিন্তু তাপের প্রবাহ ঘটে। তাহলে আমি বলছি যে এর তাপীয় অবস্থা অর্থাৎ উষ্ণতা বেশি, আর এর তাপীয় অবস্থা উষ্ণতা সেটা কম, তাহলে বেশি থেকে কমের দিকে কিন্তু আমাদের তাপের প্রবাহ ঘটলো। তাহলে আমি কি বলবো, যে তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় যে বস্তুটি অন্য কোনো বস্তুর সংস্পর্শে এলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। এর যে উষ্ণতা সেটা কম, তার মানে কি বেশির থেকে এ গ্রহণ করবে। এর যে উষ্ণতা সেটা কি বেশি, তার মানে কি এ বর্জন করবে। যার উষ্ণতা বেশি সে তাপ বর্জন করে, যার উষ্ণতা কম সে তাপ গ্রহণ করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তাপ সবসময় উচ্চ তাপমাত্রার থেকে নিম্ন তাপমাত্রার দিকে বস্তুর দিকে প্রবাহিত হয়। তাহলে আমি সবসময় কি বলবো, আমি বলবো যে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে কি হয়, আমাদের তাপের প্রবাহ ঘটে। তাহলে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে কিন্তু সবসময় হিটের ফ্লো হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি একদম আণুবীক্ষণিক লেভেল থেকে বলি, তাহলে এর এক্সাক্ট ডেফিনেশন আমি কি বলতে পারি, আমি বলবো যে কোনো বস্তুর ভেতরের অণুগুলোর গড় গতিশক্তির যে পরিমাণ সেটাই কিন্তু তার তাপমাত্রা বা টেম্পারেচার। এটাও কিন্তু তোমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস বলে একটা চ্যাপ্টার আসবে ক্লাস 11-এ, সেখানে গিয়ে ডিটেলসে পড়বে। ঠিক আছে। তো আপাতত খুব বেশি ডিটেলসে আমি এটার ভিতরে যাচ্ছি না, যেটুকু আপাতত বললাম সেটুকুই কিন্তু তোমাদের জন্য সাফিসিয়েন্ট। তাহলে আমি যেটা বলছিলাম একটু আগে, যে কোনো বস্তুর অণুগুলো যত বেশি জোরে জোরে স্পন্দিত হবে বা ছুটোছুটি করবে, সেই বস্তুর তাপমাত্রা কিন্তু তত বেশি হবে। ওই যে আমি বলছিলাম, যার কি হচ্ছে আমাদের উষ্ণতা বেশি, সে কি বেশি এরকম 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 করবে, অর্থাৎ কি তার গতিশক্তির পরিমাণটা কিন্তু বেশি। ঠিক আছে। আর যার তাপমাত্রা কম, তার কি গড় গতিশক্তির পরিমাণ কম, তাহলে কি সে একটু কম কাঁপবে বা কম ছুটোছুটি করবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের তাপ সঞ্চালনের 3টে পদ্ধতি। এবার ধরো একটা সিচুয়েশন কনসিডার করো। ধরো একটা উনুনের উপরে বা স্টোভের উপরে তুমি একটা কি করেছো, গরম জল বসিয়েছো। ঠিক আছে। এইবার তার একটা হাতল রয়েছে, হাতলটা ধরে নাও স্টিলের। তুমি যদি ওই হাতলটা ধরতে যাও, তাহলে কি হবে, তোমার হাতে কিন্তু কিছুক্ষণ পর দেখবে গরম লাগবে। কেন? কারণ এই যে আমাদের তাপটা যাচ্ছে, সেই তাপটা কিন্তু এই কঠিন মাধ্যমের দ্বারা তোমার হাতে এসে পৌঁছেছে। তাহলে এই যে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে তাপটা তোমার হাতে অব্দি এসে পৌঁছালো, তাহলে এই পদ্ধতি কি, এটা হচ্ছে আমাদের পরিবহন পদ্ধতি বা কন্ডাকশন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে নিচের দিকে যে জলের লেভেলটা আছে সেটা সবার প্রথমে গরম হলো, তাহলে কি হলো, গরম হলে তার কি হয়, তার কিন্তু ঘনত্ব কমে যায়। ঠিক আছে। তাহলে কি হবে, সে কিন্তু ওপরের দিকে উঠে যাবে। তাহলে যেই ওপরের দিকে উঠে যাচ্ছে, ওপরে গেলে তো আবার ঠান্ডা হবে, তাহলে কি হবে, ওপরে যে ঠান্ডা জল আছে সেটা কিন্তু আবার নিচে নেমে যাবে। তাহলে এরকম ভাবে জল বা গ্যাসের জন্য, অর্থাৎ আমাদের তরল বা গ্যাসীয় অর্থাৎ প্রবাহীদের জন্য এই যে আমাদের একটা বিশেষ আমাদের কি তাপের সঞ্চালন হয়, তাকে আমরা বলি পরিচলন বা কনভেকশন। এটা আমরা কোথায় পড়েছিলাম বলতো? আমরা পড়েছিলাম এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারে, যেটা আমাদের কি ছিল, আমাদের ওই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার ছিল। ঠিক আছে। তো কেউ যদি কনভেকশন ভালো করে জানতে চাও, পরিচলন স্রোত কি জানতে চাও, তাহলে ওই যে লেকচারটা আছে, লেকচার নাম্বার 1 বা 2, তাতে পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল আর একটা, যেটা কাদের জন্য হয়। একটা আমি প্রথম বললাম যে পরিবহন, যেটা কাদের জন্য হয়, কঠিন মাধ্যমের জন্য হয়। আর একটা বললাম আমাদের প্রবাহীদের জন্য হয়, অর্থাৎ আমাদের তরল বা গ্যাসীয়দের জন্য হয়। এবার একটা বলছি যে এইখানে ধরো এয়ার রয়েছে, বা ধরো মাধ্যম যদি নাও থাকতো, তাহলেও কি তাপটা তোমার হাত অব্দি এসে পৌঁছালো, মানে এখানে তোমাদের গরম কোনো একটা বস্তু রাখা আছে, তুমি এরকম দূর থেকে হাত রাখলে তোমার হাতের কাছে কিন্তু তোমাদের কি হলো, তাপটা আসলো, তুমি গরম ফিল করতে পারলে। তাহলে এখানে কি কোনো মাধ্যম ছিল, আমাদের কি কোনো গ্যাসীয় মাধ্যম বা আমাদের কি জল মাধ্যম ছিল? হ্যাঁ, বায়ু ছিল, বাট বায়ুকে কিন্তু উত্তপ্ত না করে তোমার হাতকে এসে উত্তপ্ত করলো। তাহলে এরকম মাধ্যমের অনুপস্থিতিতে যখন তাপ কোথাও যেতে পারে, তখন সেই পদ্ধতিকে আমি কি বলি, তখন তাকে আমি বলি বিকিরণ পদ্ধতি। তাহলে এইটা কি পদ্ধতি ছিল, যেটা আমাদের জলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি, সেটা ছিল পরিচলন বা কনভেকশন। এবং এই যে পদ্ধতিটা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমি বিকিরণ বা রেডিয়েশন। এর মধ্যে থেকে আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পরিবহন। তাহলে পরিবহন কি আমাদের কঠিন পদার্থের মধ্যে দিয়ে হয়, তাই তো? তাহলে এইটা আমাদেরকে ডিটেলসে পড়তে হবে, যেটা হচ্ছে আমাদের পরিবহন। তাহলে এইবার আমার কাছে বেশ কিছু সিমুলেশন আছে, যেটা আমি তোমাদেরকে একে একে দেখাবো। ঠিক আছে। তো আগে একটু পড়ে নিই। আমাদের পরীক্ষায় লিখতে গেলে কি লিখতে হবে, দেখো প্রথমে বলছে হচ্ছে আমাদের পরিবহন। পরিবহন মানে কি, কন্ডাকশন, যেটা কোথায় হবে, যেটা হবে কিন্তু আমাদের কঠিন পদার্থের মধ্যে দিয়ে। তাহলে আমি কি বলবো, এই পদ্ধতিতে তাপ কঠিন পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে সঞ্চালিত হয়। সবসময় মনে রাখবে, এটা সবসময়ই হবে যে উষ্ণতর থেকে কিন্তু শীতলতর দিকে আমাদের তাপের প্রবাহ ঘটবে, কিন্তু পদার্থের অণুগুলোর কোনো স্থানচ্যুতি হয় না। কঠিন পদার্থে আমরা কি জানি, যে তাদের যে অণুগুলো আছে তারা কিন্তু সহজে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ডিসপ্লেস হয় না। তাহলে কি হবে, তাদের কিন্তু শুধুমাত্র কম্পন হবে। এবং ধাতুদের জন্য আমরা দেখবো যে এই যে তাপের পরিবহনটা যখন ঘটবে, তখন কিন্তু ইলেকট্রন বাম্পিং হবে, অর্থাৎ যে একটা অণু রয়েছে, পরমাণু রয়েছে উষ্ণতর জায়গায়, সেখান থেকে ইলেকট্রন সামনে গিয়ে ধাক্কা মারবে, তারপর আবার সামনে গিয়ে ধাক্কা মারবে, এরকম ভাবে কিন্তু একটা হিটের ট্রান্সফার তারা করাবে। সেটা কাদের জন্য হবে, সেটা হবে ধাতুদের জন্য, কারণ তাদের মুক্ত ইলেকট্রন রয়েছে। ঠিক আছে। তাছাড়া অন্যান্য যে আমাদের কি কঠিন পদার্থ আছে, যেরকম ধরো কাঁচ, তাদের ক্ষেত্রে তো মুক্ত ইলেকট্রন নেই, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, অণুগুলোর স্পন্দন বা কম্পনের মাধ্যমে কিন্তু আমাদের তাপের প্রবাহ ঘটবে। ঠিক আছে। আমি সিমুলেশন একটু পরেই দেখাবো, তাহলে বুঝতে পারবে ভালো করে। তাহলে কেবল তারা কিন্তু নিজেদের স্থানে থেকে কম্পিত বা স্পন্দিত হয় এবং পাশের অণুকে তাপ প্রদান করে। ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমি কি বুঝলাম, যে এখানে কিন্তু আমাদের কোনো রকমের আমাদের ম্যাটারের পরিবর্তন ঘটলো না, বা আমাদের যে পদার্থের পরমাণুগুলো আছে বা আয়নগুলো আছে বা অণুগুলো আছে তাদের কিন্তু কোনোরূপ স্থানচ্যুতি ঘটলো না। কিন্তু পরিচালনায় আমরা কি দেখবো, পরিচালনা দেখবো যে আমাদের এই অণু পরমাণু বা আমাদের কি যে অণু পরমাণু এগুলো কি হবে, তাদের স্থানচ্যুতি ঘটবে, তারা কিন্তু উষ্ণতর থেকে শীতলতরের দিকে যাবে, আবার উপর থেকে ঠান্ডা হয়ে আবার নিচে আসবে, এরকম ভাবে তাদের কিন্তু স্থানচ্যুতি হবে, ঠিক আছে। আর বিকিরণ কি, বিকিরণ মানে এই পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই, মানে কঠিন তরল গ্যাসীয় কোনো মাধ্যমই লাগবে না, অথবা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে কিন্তু, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে এখানে কি হবে, এইটা হবে হচ্ছে আমাদের IR রশ্মি হিসেবে, ঠিক আছে, অবলোহিত রশ্মি হিসেবে, অবলোহিত রশ্মি হিসেবে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে ছড়িয়ে পড়ে। যেরকম সূর্যের থেকে তাপ আমাদের কি মহাকাশে, তো আমাদের কি কোনো আমাদের কি মিডিয়াম নেই, তা সত্ত্বেও সেই মহাকাশ পেরিয়ে কিন্তু আমাদের পৃথিবী অবধি কিন্তু তার তাপটা আসতে পারে। তাহলে এটা কি, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, ঠিক আছে। তাহলে এগুলো আমরা বুঝলাম। এবার কিছু সিমুলেশন দেখা যাক। দেখো প্রথমটা আমরা কি দেখবো, আমাদের তাপের পরিবহন। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দুটো আমাদের এরকম বস্তু রয়েছে, এটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, ঠিক আছে। এটা ধরে নাও বস্তু এ, এটা ধরে নাও বস্তু বি। এবার এই যে প্রথম বস্তু, সেটাতে তোমরা কি দেখবে যে এর কিন্তু এই যে অণুগুলো রয়েছে, এই অণুগুলো কি বেশি পরিমাণে কম্পিত হচ্ছে, অর্থাৎ এর নিশ্চয়ই কি যে অণুগুলো আছে তার গড় গতিশক্তির পরিমাণ বেশি, অর্থাৎ এর কিন্তু উষ্ণতা বেশি। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই সাইডে যে আছে তার কিন্তু উষ্ণতা বেশি, অর্থাৎ এটা গরম বস্তু। আর এই সাইডে যে আছে তার কি, তার কিন্তু উষ্ণতা কম, তার উষ্ণতা কম, অর্থাৎ এটা কি, এটা শীতলতর বস্তু। তাহলে এইবার একটু দেখি যে এদেরকে যখন আমি পাশাপাশি আনবো, যখন কন্ট্যাক্টে আনবো, তখন কি হবে। তাহলে দেখো আমি এবার সেটাই করছি, ঠিক আছে। প্রথমে কি করছি দেখো, আমি এই দুটো, এই যে বাম দিকে যেটা আছে সেটা কি হচ্ছে, সেটা দেখো বেশি আমাদের গরম। এবার দুটোকে পাশাপাশি আনলাম, দেখো এদের থেকে দেখো একটা আমাদের কি শক্তির প্রবাহ ঘটছে, দেখো এটা কাঁপছে, এটা কাঁপতে 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 কি ডান দিকে গুঁতো মারছে, তাহলে কি এগুলো কাঁপবে 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 ধীরে ধীরে কি এরকম ভাবে কাঁপতে 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 এই কম্পনটা কিন্তু ধীরে ধীরে স্পন্দিত হয়ে গেল, তাহলে কি এইভাবে ছড়িয়ে গেল কিন্তু তাপটা। তাহলে এই যে জিনিসটা হলো, একটা শক্তির ট্রান্সফার হলো, এটাই কি, এটাই কিন্তু আমাদের তাপের প্রবাহ। তাহলে দেখো তাপের প্রবাহ কিন্তু এইভাবে হয়ে গেল, বোঝা গেল। আর এটা হতে হতে কি এক সময় তাদের কিন্তু এই যে কম্পন, সেই কম্পনটা সমান হয়ে যাবে, অর্থাৎ কি অর্থাৎ তাদের এই যে গড় গতিশক্তির পরিমাণ সেটা কিন্তু দুই ক্ষেত্রে সমান হয়ে গেল, অর্থাৎ উষ্ণতা সমান হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্যালোরিমিতির মূলনীতি বলেছিলাম, কি বলেছিলাম, যে এই যে আমাদের শক্তির ট্রান্সফার, এটা ততক্ষণ অবধি হবে যতক্ষণ না তাদের উষ্ণতা কিন্তু সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, যদি না বাইরে আমাদের কোনো এনার্জি লস্ট হয়। এইবার আমরা যদি একটা আইডেন্টিক্যাল বস্তু নিই, দুটো, ঠিক আছে, তাহলে এটা একটা আইডেন্টিক্যাল বস্তু, এটা একটা আইডেন্টিক্যাল বস্তু। আইডেন্টিক্যাল বস্তু মানে এর দৈর্ঘ্য বস্তু উচ্চতা ক্ষেত্রফল যা, এরও কিন্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা আয়তন সব কিন্তু আমাদের একই, ঠিক আছে, ম্যাটেরিয়ালটাও আমাদের একই। তাহলে কি হবে, এইটা আমাদের বেশি গরম, ঠিক আছে, ওপরে যেটা লাল রঙের রয়েছে, তাহলে আমি বলছি যে ওইটার কি আমাদের টেম্পারেচার 100°C, তাহলে এটার টেম্পারেচার এখন 100°C। আর এইটা আমাদের ঠান্ডা, তাহলে এটার টেম্পারেচার কি এখন 0°C। এইবার আমি কি করব, এই 100°C আর 0°C এই দুটো বস্তুকে পরস্পর সংস্পর্শে আনবো, ঠিক আছে, দুটোকে এরকম ভাবে মিলিয়ে দেবো। তাহলে কি হবে, এই যে গরম বস্তু আছে 100°C সেটা থেকে তাপ যাবে নিচের দিকে, আর এ কি করবে, তাপটা গ্রহণ করবে। করতে করতে কি হবে, যেহেতু এটা আইডেন্টিক্যাল, তাহলে এদের অ্যাভারেজ, অর্থাৎ 100 আর 10-এর অ্যাভারেজ কত হয়, 50। তাহলে দেখবো যে ফাইনালি দুটো বস্তুরই আমাদের একটা অ্যাভারেজ টেম্পারেচার কিন্তু চলে আসবে 50°C। আর তখন কিন্তু আমাদের দুটো বস্তুর মধ্যে এই যে গড় গতিশক্তির পরিমাণ অর্থাৎ উষ্ণতা, সেটা কিন্তু আমাদের সমান হয়ে যাবে। তাহলে চলো একবার দেখে নেওয়া যাক। তাহলে আমি এটাকে অন করে দিই, দেখো প্রথমে কি আমাদের এরকম থাকছে, তাহলে এবার এটাকে কি করবো, আমি এটাকে একসাথে করে দেবো। দেখো এটাকে আমি একসাথে করে দিলাম, যেই করে দিলাম দেখো এখান থেকে কি এদিকে দেখো কম্পনটা কিন্তু আমাদের ট্রান্সফার হচ্ছে, সবকটা অণু কিন্তু তার পরবর্তী অণুর দিকে আমাদের শক্তি ট্রান্সফার করছে, অর্থাৎ আমাদের কি হচ্ছে দেখো, আমাদের তাপের কিন্তু প্রবাহ করছে। অপরপক্ষে দেখো ওপর থেকে 100 থেকে কিন্তু ওটা কমছে কমছে কমছে, আর নিচের যে বস্তু তার তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে তাহলে আমরা কি হবে, আমি বলবো যে এই নিচের যেটা রয়েছে বস্তুটা তার তাপমাত্রা বাড়তে বাড়তে 50 হয়ে যাবে, আর ওপরেরটা কি হবে, ধীরে ধীরে কমতে কমতে কিন্তু 50 হয়ে যাবে, অর্থাৎ এটা 50-এ এসে কিন্তু মিলে যাবে। তাহলে দেখো ধীরে ধীরে কিন্তু এরা প্রায় 50 হয়ে গেছে। এবং দেখো এইবার দেখো ওপরে আর নিচে এদের যে অণুগুলো আছে তাদের দেখো গতিশক্তি, গড় গতিশক্তির পরিমাণ বা তাদের কম্পন দেখো প্রায় সমান হয়ে গেছে কিন্তু। তার মানে কি, তার মানে এদের উষ্ণতা কিন্তু সমান হয়ে গেছে, অর্থাৎ এখন দেখো এখন আর কিন্তু কোনো তুমি শক্তির প্রবাহ দেখতে পাচ্ছ না। দেখো যখন প্রথম দিকে ছিল, ঠিক আছে, তখন দেখো কি হচ্ছিল, ধরো একবার কন্ট্যাক্ট করে দিই, এইবার দেখো মনে হচ্ছে না ওপর থেকে নিচের দিকে কিছু একটা শক্তির ট্রান্সফার হচ্ছে, দেখো ওপর থেকে নিচের দিকে কিন্তু ক্রমশ একটা শক্তির ট্রান্সফার ঘটছে। কিন্তু যখন আমাদের তাপমাত্রা কি আমাদের একই হয়ে গেল, 50 হয়ে গেল, তখন কিন্তু দেখো এখানে আর কোনো শক্তির প্রবাহ তুমি দেখতে পাচ্ছ না, ঠিক আছে, তাহলে দুটোই কিন্তু আমাদের সেম হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের কন্ডাকশন বা পরিবহন পদ্ধতি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে দেখো আমাদের যে অণু পরমাণুগুলো ছিল, তাহলে এইগুলোর কিন্তু কোনো স্থানচ্যুতি ঘটলো না, তাহলে এদের স্থানচ্যুতি কিন্তু কোনো ঘটছে না, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম। দেখো নিজের জায়গায় দাঁড়িয়েই কিন্তু এরা স্পন্দিত বা কম্পিত হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন পরিচালনার কথা বলি, অর্থাৎ আমি কোনো গ্যাসীয় বা আমাদের কোনো লিকুইড অর্থাৎ তরলের কথা বলছি, তাহলে কি হবে, ধরো আমি এটাতে কি করছি, আমি এটাতে আগুন লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমি নিচ থেকে এটাকে আগুন লাগাচ্ছি, ঠিক আছে।
তাহলে যেই আগুন লাগাচ্ছি তাহলে দেখো কি হচ্ছে, নিচের যে অণুগুলো ছিল তারা গরম পাচ্ছে, তাহলে বাবা গো মা গো গুলো ওরা উপরের দিকে উঠে যাচ্ছে। কেন? কারণ তারা কি গরম পেলে কি হবে, তাদের কি আয়তন বৃদ্ধি পাবে, আর আয়তন বৃদ্ধি পেলে কি হবে, তাদের কিন্তু ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমলে কি হবে, হালকা হয়ে যাবে, তাহলে উপরের দিকে উঠে যাবে। আবার যেই উপরের দিকে উঠছে তাহলে কি হবে, ঠান্ডা হবে, তাহলে আয়তন কি কমে যাবে, আয়তন কমে গেলে কি হয়, ঘনত্ব বেড়ে যায়, তাহলে কি ভারী হয়ে যাবে, তাহলে আবার নিচের দিকে চলে যাবে, আবার গরম হবে, আবার উপরে চলে যাবে। তাহলে এরকম ভাবে কিন্তু এদের মধ্যে একটা পরিচালন স্রোত তৈরি হবে, এবং দেখো এদের অণুগুলো উপরের দিকে উঠছে আবার নামছে, উপরের দিকে উঠছে আবার নামছে। অর্থাৎ পরিচালনের ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রবাহী আছে অর্থাৎ তরল বা গ্যাসীয়, তাদের কিন্তু আমাদের অণুগুলোর স্থানচ্যুতি ঘটে। ঠিক আছে, তাহলে আশা করি পরিচালন বা কনভেকশন পদ্ধতিও কিন্তু বোঝা গেছে। এবার তাহলে আমাদের মেন যেটা আমাদের ফোকাস সেটা হচ্ছে আমাদের পরিবহন পদ্ধতি, তার কিছু বাস্তব প্রয়োগ দেখা যাক। তো প্রথম হচ্ছে ধরো তুমি এরকম গরম কিছুর মধ্যে একটা লোহার রড ধরছো, তাহলে কি হবে, প্রথমে এই জায়গাটা আমাদের কি গরম হবে, ঠিক আছে, প্রথমে কি হবে, এই জায়গাটা আমাদের গরম হবে, ধীরে 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 কি হবে, তাপটা প্রবাহিত হতে 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 কিন্তু তোমার হাত অব্দি কিন্তু তাপটা চলে আসবে। তাহলে এই যে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে তোমাদের কি তাপটা প্রবাহিত হয়ে গেল, এটা কি, এটা হচ্ছে আমাদের পরিচালন পদ্ধতি। ঠিক আছে, ওটাই এখানে লেখা আছে। আবার ধরো একটা গরম কাপের মধ্যে তুমি চা ঢেলেছো, ঠিক আছে, মানে গরম চা কাপের মধ্যে ঢেলেছো, এবার তুমি একটা স্টিলের চামচ তার মধ্যে চুবিয়ে রেখেছো, কিছুক্ষণ ধরো তুমি ভুলে গেছো, কারোর সাথে গল্প করছো, হঠাৎ করে দেখবে তোমার হাতে ছ্যাঁক লাগলো। কেন? কারণ এখান থেকে এই যে গরমটা আছে সেই তাপমাত্রাটা কিন্তু যেহেতু আমাদের কি, যখন আমি চামচটা ডুবিয়েছিলাম তখন সেটা কি ঠান্ডা ছিল, আর আমাদের ভিতরে যে চাটা বা কফিটা আছে সেটা তো গরম, তাহলে কি হবে, তাপ প্রবাহিত হবে, তাহলে তাপ কিন্তু ধীরে ধীরে প্রবাহিত হলো, এবং মাধ্যম কোনটা, তাপ গেল কার মধ্যে দিয়ে, দেখো এই স্টিলের চামচের মধ্যে দিয়ে গেল, অর্থাৎ কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে গেল। তাহলে এটা কি হলো, পরিবহন হলো, হয়ে কিন্তু তোমার আঙুলে গিয়ে গরম লাগলো, তোমার আঙুলটা এবার আবার কি, তোমার আঙুলটা এখন আমাদের কি ঠান্ডা, আর আমাদের কি চামচটা গরম হয়ে গেছে, তাহলে এখান থেকে আবার তোমার হাতের দিকে তাপ প্রবাহ ঘটবে, তাহলে কি হবে, তুমি কিন্তু একটা তাপের অনুভূতি পাবে, অর্থাৎ তোমার হাতে ছ্যাঁক লাগবে বা গরম ফিল করবে তুমি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল যে এই ক্ষেত্রেও আমাদের কি প্রয়োগটা কিভাবে ঘটে। আচ্ছা, এবার তাহলে আমরা যদি বলি যে এই যে তাপের পরিবহন ক্ষমতা, প্রত্যেক কঠিনের কি তাপের পরিবহন ক্ষমতা একই হবে? হবে না। এর উপর আমি একটা এক্সপেরিমেন্টও দেখাবো। তাহলে কে তাপের পরিবহন করতে পারবে, কে পারবে না, তার উপর ভিত্তি করে আমি দুরকম ভাগ করতে পারি। প্রথম আমি ভাগ করতে পারি যে তাপের সুপরিবাহী পদার্থ। তাহলে সুপরিবাহী পদার্থ মানে কি? সুপরিবাহী পদার্থ মানে হচ্ছে সু মানে ভালো, পরিবাহী মানে ভালো পরিবাহী, অর্থাৎ যার মধ্যে দিয়ে তাপ ভালো করে যেতে পারে, যেরকম কি সকল ধাতু। ঠিক আছে, তাহলে যেরকম আমাদের কি, যেরকম আমাদের লোহা, তামা, কাঁসা, পিতল, ঠিক আছে, প্রত্যেকটা ধাতুর মধ্যে দিয়ে কি আমাদের যে তাপ আছে সেই তাপটা পরিবাহিত হতে পারে। তাছাড়া অধাতুর মধ্যে আমি কি বলবো, হিরে বা আমাদের গ্রাফাইট, এটা মনে রাখতে হবে। এমন দুটো অধাতু যার মধ্যে দিয়ে কিন্তু তাপ প্রবাহিত হতে পারে, সেটা কি, হিরে এবং গ্রাফাইট। এবং হিরে কিন্তু সব থেকে ভালো তাপের পরিবাহক আমাদের মাধ্যম। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তাহলে আমি কি বলবো, যে যেসব পদার্থের মধ্যে দিয়ে তাপ খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হতে পারে তাকে আমরা বলি কি, সুপরিবাহী। সব থেকে ভালো সুপরিবাহী কি, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের রূপো, সরি রূপো না, সব থেকে ভালো রূপো হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের হিরে। ঠিক আছে, রূপো এখানে কেন লেখা আছে, এটা ধাতু। ঠিক আছে, সব থেকে ভালো সুপরিবাহী ধাতু, কিন্তু যদি বলি সব থেকে ভালো সুপরিবাহী তাহলে আমি বলবো হচ্ছে আমাদের কি, হিরে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি এক্সাম্পল। এবার যদি আমি বলি কি তাপের কুপরিবাহী পদার্থ, কু মানে কি, কু মানে হচ্ছে খারাপ, তার মানে কি খারাপ পরিবাহী, মানে যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের কি হবে, যার মধ্যে দিয়ে তাপটা পরিবাহিত হতে পারবে না, তাহলে বিভিন্ন অধাতু। তাহলে আমি কি বলবো, যে যেসব পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে পরিবাহিত হতে পারে না তাদেরকে কি বলে, তাপের কুপরিবাহী পদার্থ বলে, বা আমাদের তাপ রোধী পদার্থ বলে। যেরকম কি কাঠ, প্লাস্টিক, কাঁচ, রাবার, কর্ক, রেশম ইত্যাদি। কাঁচের মধ্যে দিয়ে কিন্তু সামান্য পরিমাণে হলেও পরিবহন হয়। ঠিক আছে, তাই এটাকে এক্সাম্পলে দেবে না যদি তোমাদেরকে বলে তাপের কুপরিবাহী পদার্থ। ঠিক আছে, কারণ কাচেরও কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে কিছুটা এটা। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে বায়ু বা জল এটা কিন্তু তাপের অত্যন্ত খারাপ পরিবাহী বা কুপরিবাহী। ঠিক আছে, তাহলে তাপের কুপরিবাহীর মধ্যে খুব ভালো এক্সাম্পল কোনটা হয়, আমাদের বায়ু এবং জল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই অবধি আমাদের ক্লিয়ার হলো। এবার আমাদেরকে কি বলছে, যে তাপের পরিবহন ও অপরিবাহিতা সম্পর্কিত প্রয়োগ বা বাস্তবিক উদাহরণ। দেখবে তোমরা একটা জিনিস, যে তোমরা যে রান্না করো সেই রান্না করার যে আমাদের ধরো এই যে বাসন কোসনগুলো হয় সেগুলো কিন্তু দেখো স্টিলের তৈরি। তাহলে স্টিল কেন তৈরি করছি, কারণ স্টিলটাকে, স্টিলটা হচ্ছে একটা ধাতু। তাহলে এই ধাতুটাতে কি হবে, যখন তাপ আসবে তখন তাপটাকে ছড়িয়ে পড়তে পারবে সহজে, তাহলে কি ভিতরে যে রান্নাটা করা হচ্ছে সেই রান্নার জিনিসটা কিন্তু সহজে সেদ্ধ হতে পারবে, তার কাছে তাপটা পৌঁছাতে পারবে। কিন্তু তুমি যে এই হাতলটা ধরে রেখেছো এটাও যদি ধাতুর তৈরি হয় তাহলে তো তোমার হাতটাও পুড়ে যাবে, তুমি তো ধরতে পারবে না। তার জন্য কি করা হয়, এই জায়গাটা কিন্তু আমাদের রাবার বা প্লাস্টিক বা নন স্টিক এইসব অধাতু দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে কেন করা হয়, কারণ যাতে আমাদের কি তাপটা এখানে পৌঁছাতে না পারে। তাহলে এর উপর চলো একটা সিমুলেশন দেখে নেওয়া যাক। তো দেখো আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। প্রথমে দেখো এই জায়গাটায় আমাদের প্রথম ছবিটায় সেখানে আমাদের হাতলটা কিন্তু আমাদের স্টিলেরই তৈরি। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের হাতলটা কাঠ দিয়ে তৈরি। এবার একটা জিনিস দেখো, আমি কি করছি, আমি এখানটায় আগুন জ্বালাচ্ছি। ঠিক আছে, যেই আমি আগুন জ্বালালাম তাহলে কি ধীরে ধীরে দেখো, একদম প্রথম থেকে দেখাই, দেখো আগুন যেই জ্বালালাম, আগুন জ্বালালে কি হবে, প্রথমে দেখো
প্রথমে সব 10 ডিগ্রি করে আছে, এবার দেখো ধীরে ধীরে কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, এবং দেখো প্রথম যে আমাদের অণুগুলো রয়েছে প্রত্যেক ক্ষেত্রে তারা কিন্তু কম্পিত হচ্ছে, দেখো ধীরে ধীরে কিন্তু কম্পিত হচ্ছে। প্রথমে কি হবে, এই অণুগুলো নিজেদের জন্য কিছু তাপ নেবে যাতে এরা গরম হতে পারে, এরা সেই অণুগুলো কিছুটা তাপ নেবে এবং বাকিটা বিকিরিত করবে, তারপর ধীরে ধীরে কি সেই এনার্জিটা কিন্তু পাশে ট্রান্সফার করবে, তাহলে এইটা কাঁপছে, পাশেরটা আবার কাঁপিয়ে দিল, পাশেরটা কাঁপিয়ে দিল, এবার ধীরে ধীরে দেখো আমাদের তাপমাত্রা কিন্তু এরকম পাশে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এইখানে কাঠের দিককার যে অণুগুলো আছে সেগুলো কিন্তু সহজে কাঁপতে পারছে না, ওর কিন্তু এই যেটুকু জায়গা ধাতু ওইটুকু জায়গায় বেশি কাঁপছে। কেন ওই জায়গাটা বেশি গরম দেখাচ্ছে, কারণ এর তো এইটুকু জায়গায় কাঁপতে পারছে, কিন্তু এর তো কি তাপটা আমাদের ধীরে ধীরে কি পরবর্তীকালেও চলে যাচ্ছে, তাহলে কিছুটা তাপ কিন্তু নিচ্ছে, নিয়ে কিন্তু বাকিটা ধীরে ধীরে কিন্তু পরের দিকে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই কিছুটা তাপ এই একদম মাথা থেকে লস্ট হচ্ছে কারণ সে পিছনে দিয়ে দিচ্ছে, তাই কিন্তু এই জায়গাটা দেখো একটু কম গরম, এটা কিন্তু একটু বেশি গরম, কারণ এর মাথাটাই তো শুধুমাত্র তাপ পাচ্ছে, কাঠের কাছে তো পাঠাতে পারছে না সেরকম। ঠিক আছে, আচ্ছা কাঠের তাহলে তাপ একটুখানি বাড়লো কেন, কারণ এর দেখো এর সামান্য হলেও তো এই যে অণুগুলো কি স্পন্দিত হচ্ছে বা কম্পিত হচ্ছে, কারণ কঠিন পদার্থ তো। কিন্তু এইখানে ধাতুর ক্ষেত্রে কি হচ্ছে, ধাতুর ক্ষেত্রে দেখো এইখানে এই যে এই অণুগুলো কাঁপছে, স্পন্দন হচ্ছে, কম্পিত হচ্ছে, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর, ধাতুর ক্ষেত্রে কি থাকে, ধাতুর ক্ষেত্রে থাকে হচ্ছে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, তাহলে কি হচ্ছে, এই যে আমাদের গরম অণু পরমাণুগুলো আছে এর থেকে ইলেকট্রন যাচ্ছে গিয়ে পরবর্তী অণুতে গিয়ে ধাক্কা মারছে, পরবর্তী অণুতে গিয়ে ধাক্কা মারছে, তাহলে ওই ইলেকট্রন গুলোও কিন্তু গিয়ে বাম্প করে করে কি করছে, আমাদের আমাদের শক্তি ট্রান্সফার করছে, যে শক্তিটা কি আমাদের তাপের প্রবাহ, তাহলে তাপের প্রবাহ আমাদের ধাতুদের ক্ষেত্রে বেশি কেন হয়, কারণ ধাতুদের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা ফ্রি ইলেকট্রন থাকে, যেটা কিন্তু আমাদের অন্য কোনোদের ক্ষেত্রে থাকে না। যেরকম আমি যদি কাচের কথা বলি, যে এমন একটা কাচ যে কাচের মধ্যে দিয়ে একটু হলেও তাপ প্রবাহিত হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না, তাই তাদের যে স্পন্দন আছে অণুগুলোর বা পরমাণুগুলোর, তাদের কম্পন, তার থেকে কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে কিন্তু তাপের প্রবাহ হতে পারে না। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে দেখো একটা সময় এসে দেখো কি হচ্ছে, একটা সময় এসে দেখো এই টেম্পারেচার গুলো আর বাড়ছে না। ঠিক আছে, দেখো এটা 203 রয়েছে, এটা 51 রয়েছে, এটা 20 রয়েছে, এটা 208, 22, 11 রয়েছে, আর কিন্তু আমার টেম্পারেচার বাড়ছে না। একটা সময় অবধি কিন্তু বাড়ছিল, দেখো এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা পয়েন্টের কিন্তু আমাদের কি টেম্পারেচার বাড়ছিল, 189 হচ্ছে, 90 হচ্ছে, 22 হচ্ছে, 23 হচ্ছে, 10 হচ্ছে, তাহলে যতক্ষণ এই যে টেম্পারেচার গুলো বাড়ছে না বিভিন্ন পয়েন্টের, ততক্ষণকে বলা হয় ভেরিয়েবল স্টেট, অর্থাৎ বাংলায় বলা হয় কি যেন ভুলে গেছি, বাট ইংরেজিতে বলে ভেরিয়েবল স্টেট। ঠিক আছে, বা প্রি স্টেডি স্টেট, স্থিত পূর্ব দশা, মনে পড়েছে। অর্থাৎ এখনো কিন্তু এদের প্রত্যেকটা যে অংশ আছে বা প্রত্যেকটা ক্রস সেকশন আছে, তারা কিন্তু তাপ গ্রহণ করছে এবং উত্তপ্ত হচ্ছে এবং তারপর ট্রান্সফার করছে। তিনটে ঘটনা ঘটে, প্রথম হচ্ছে নিজেরা খাচ্ছে তাপটা, দ্বিতীয় হচ্ছে বিকিরণ করে দিচ্ছে অর্থাৎ বাইরে পাঠিয়ে দিচ্ছে, তৃতীয় হচ্ছে পরবর্তী যে অণু পরমাণুগুলো আছে তাদের কাছে ট্রান্সফার করছে। তিনটে ঘটনা ঘটে। ঠিক আছে, তাহলে একটা সময় অবধি কিন্তু এই তাপমাত্রাগুলো আমাদের বাড়ছিল, এখন দেখো এই যে তাপমাত্রাগুলো সেগুলো কিন্তু আর বাড়ছেই না, তাহলে এখন এটা স্টেডি স্টেট চলে এসেছে, অর্থাৎ এখনো গরম আমাদের হচ্ছে, তাহলে এখনো তাপ পাচ্ছে, কিন্তু এ যতটা তাপ পাচ্ছে ততটা তাপ কিন্তু ছেড়ে দেবে, অর্থাৎ ততটা তাপ কিন্তু তুমি যদি ধরে রাখো তোমার কাছে চলে আসবে বা বাইরের পরিবেশে কিন্তু ছেড়ে দিতে চাইবে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এই টাইমটা কিন্তু এটার স্টেডি স্টেট চলে এসেছে বা স্থিতা দশা চলে এসেছে, বাংলায় স্থিতা দশা বলে বোধহয়। তো ওই স্টেডি স্টেট আসার পর কি হবে, যতটা তাপ আসছে ততটা তাপই চলে আসছে, কিন্তু এটা কিন্তু আর বেশি গরম হচ্ছে না। বাট প্র্যাকটিক্যালি স্পিকিং কি হবে, প্রত্যেকটার একটা লিমিট থাকে, তাহলে একটা সময় কিন্তু এরকম গরম হতেই থাকলে আমি যদি বন্ধ না করি তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে, ম্যাটেরিয়াল গুলো কিন্তু আমাদের খারাপ হয়ে যেতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের কনসেপ্ট ছিল। ঠিক আছে, তাহলে দেখো যেটা আমি বলছিলাম, ধরো তুমি একটা কাচকে গরম করছো, তাহলে কি হবে, তাহলে কাচের গরম করলে কি হবে, দেখো আমি এখানটায় আগুন লাগাচ্ছি, ঠিক আছে, এই ডান দিকে আমার কি আগুন রয়েছে, তাহলে আগুন লাগাচ্ছি আগুন লাগাচ্ছি আগুন লাগাচ্ছি, কি হবে, ধীরে ধীরে কিন্তু এই যে আগুনের কাছাকাছি অণুগুলো আছে সেগুলো বেশি জোরে জোরে কাঁপতে শুরু করবে, তাহলে কি হবে, এদের কাঁপুনি দেখে এর ধাক্কা খেয়ে এও একটু কাঁপবে, এও কাঁপবে, এও কাঁপবে, এরকম ভাবে কি এই যে আমাদের কি হিটের ট্রান্সফার, সেটা কিন্তু এরকম দেখো ধীরে ধীরে কিন্তু ট্রান্সফার হয়ে গেল, এই মাথা অব্দিও কিন্তু আমাদের ট্রান্সফার হয়ে গেল, তাহলে এদিক থেকে গরম হওয়া চালু হয়েছিল, ধীরে ধীরে কাঁপতে 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 কিন্তু এদিকেও আমাদের গরম হয়ে গেল পুরো জিনিসটা। এটা হলো কাচের ক্ষেত্রে। কিন্তু আমাদের ধাতুদের ক্ষেত্রে কি হয়, ধাতুদের ক্ষেত্রে একটা মুক্ত ইলেকট্রন কিন্তু এক্সট্রা থাকে, তাহলে ধাতুদের যে পরমাণুগুলো আছে তার ভিতরে কি সেন্ট্রালে তাদের যে কি থাকে, আমি যদি ইলেকট্রনদের বাদ দিই তাহলে কি থাকে, তাদের পজিটিভ চার্জ থাকে, নিউক্লিয়াসে কি প্রোটন থাকে, তাহলে কি হবে, ওগুলো সব পজিটিভ আয়ন্স রয়েছে, তার বাইরে কি আছে, আমাদের মুক্ত ইলেকট্রন রয়েছে, সেই মুক্ত ইলেকট্রন গুলো কিন্তু দেখো সামনে যেই গরম হচ্ছে মুক্ত ইলেকট্রন সামনে গিয়ে দুম করে বাড়ি মারছে সামনে পরমাণুতে, আবার সামনে আছে দুম করে বাড়ি মারছে, তাহলে ইলেকট্রন গুলো কিন্তু এরকম ভাবে বাম্পিং করে কি করে, সেও কিন্তু একটা আমাদের কি তাপের ট্রান্সফার করে। তাহলে আমাদের যখন আমি ধাতুদের কথা বলি তখন কিন্তু এই যে অণুগুলোর কম্পন আছে সেটাও একটা ফ্যাক্টর, তার সাথে সাথে মুক্ত ইলেকট্রনের যে আমাদের তাপের প্রবাহ ঘটানোর একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। বরং এই যে ইলেকট্রন যে আমাদের তাপের প্রবাহটা ঘটাচ্ছে সেটা কিন্তু আমাদের ধাতুদের ক্ষেত্রে তাদের তাপের সুপরিবাহিতার সব থেকে বড় একটা রিজন। বোঝা গেল? তাহলে আশা করি এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা শীতকালে কি করি, উলের পোশাক পরি, কেন পরি বলতো, কারণ উলের পোশাক আমরা যখন পরি তখন উলের ভিতরে না অনেক ফাঁক ফাঁক থাকে, তাহলে তার ভিতরে কি হবে, তার ভিতরে বায়ু ঢুকে যায়, আর বায়ু আমি কি বলেছি, তাপের কিন্তু খুব বাজে কুপরিবাহী। ঠিক আছে, তার মানে কি
ওই যে ভিতরে যদি আমাদের বায়ু ঢুকে যায় তাহলে কি হবে, বাইরে থেকে যে আমাদের ঠান্ডা তাপটা রয়েছে সেই তাপটা, বাইরের যে তাপটা আর ভিতরের যে গরম তাপ আছে ভিতর থেকে, তাহলে বাইরে তাপটা যেতে পারবে না। কারণ ভিতরে তো আমাদের কি উলের পোশাক যখন আমরা পরলাম, তাহলে উলের বিভিন্ন ফাঁকে কি থাকবে, আমাদের বায়ু থাকবে, তাহলে বায়ু তো কুপরি, তাহলে কুপরিবাহী, তাহলে ভিতর থেকে তাপটা কি বাইরে যেতে পারবে না, বাইরে ঠান্ডা পরিবেশে বিলিয়ে যেতে পারবে না। এই জন্য আমরা কি করি, উলের পোশাক পরি, ঠিক আছে। তাহলে এটা একটা প্রয়োগ হয়ে গেল। তারপর কি, তারপর ধরো আমাদের ইগলুর ক্ষেত্রেও কি বলি, ইগলুর ক্ষেত্রে আমাদের যখন মেরু অঞ্চল থাকে তখন এক্সিমোরা বরফ দিয়ে ঘর তৈরি করে। এই বরফের মধ্যেও কি থাকে, প্রচুর পরিমাণে বাতাস আটকে থাকে। তাহলে ওই একই কনসেপ্ট, ভিতরে কি বাতাস আটকে থাকছে, তাহলে বাতাস তো আমাদের কুপরিবাহী, তাহলে ভিতরে তখন ধরো ওরা গরম করছে বা কিছু করছে, তা বা ভিতরের যে আমাদের এনভায়রনমেন্ট আছে সেখান থেকে তাপটা তো বাইরে বেরিয়ে যেতে পারছে না, তাহলে কি হচ্ছে, ভিতরের অংশটা কিন্তু গরম থাকছে, তাহলে এক্সিমোরা কিন্তু ভালো করে বাঁচতে পারবে। আর এই সেম টেকনিক কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিরাও যখন আমাদের কি ওরকম উঁচু উঁচু জায়গায়, ওই লাদাখ সিএচএনের বিভিন্ন অংশে গিয়ে তারা যখন বর্ডার পাহারা দেয় আমাদের জন্য রক্ষা করে, তখনও কিন্তু তারা এই সেম টেকনিক ইউজ করে। এবং কাইন্ড অফ এই সেম টেকনিক ইউজ করেই কিন্তু আমাদের বিখ্যাত বিজ্ঞানী সোনাম ওয়াংচুকও ইন্ডিয়ান আর্মিদের জন্য বেশ কিছু টেন্ট তৈরি করেছিলেন, যেখানে কিন্তু তারা সহজে থাকতে পারবে এবং বাইরের যে শৈত্যপ্রবাহ আছে তার এগেনস্টে কিন্তু বাঁচতে পারবে। তো মানে বাঁচতে তো ওরা পারবেই, ওরা সুপার হিউম্যান, বাট আরো ভালোভাবে থাকতে পারবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের বেশ কিছু কনসেপ্ট। সায়েন্স আমরা সবসময় পড়বো বিভিন্ন আমাদের আশেপাশে ঘটা জিনিসগুলোকে বোঝার জন্য, যাতে আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি, শুধু জাস্ট নাম্বার পাওয়ার জন্য নয়, ঠিক আছে। তাই আমাদের সবসময় প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্রয়োগ এগুলো কিন্তু আমাদের বোঝার একটা আগ্রহ থাকা উচিত, যে কোনটা কেন হচ্ছে, আমি যেটা পড়ছি সেটাকে কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো চলো আরো কিছু আমাদের এক্সাম্পল দেখা যাক। তারপর ধরো আমাদের পাখি, দেখো একটা জিনিস দেখবে যে শীতকালে বা শীত প্রধান দেশগুলোতে পাখিদের পালক কিন্তু তারা ফুলিয়ে বসে থাকে। একই কনসেপ্ট, যখন তারা এরকম পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে তখন কি হয়, ওই যে পালকটা ফুলিয়ে বসছে ভিতরে বাতাস আটকে যায়, তাহলে যেই বাতাস আটকে আছে তাহলে কি হচ্ছে, বাতাস বা বায়ু কি আমাদের তাপের কুপরিবাহী পদার্থ, তাহলে কি হবে, শরীরের যে তাপ সেটা কিন্তু বাইরে বেরোতে পারবে না, ফলে পাখিরা কিন্তু আমাদের শীতের হাত থেকে রক্ষা করবে। কখন আমাদের বেশি ঠান্ডা লাগবে, যখন আমাদের ভিতরে যে টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারটা বেশি আর বাইরের টেম্পারেচার আমাদের কম, তাহলে ভিতর থেকে যদি তাপ বেরিয়ে যায় তাহলে কি হবে, আমাদের বডি ঠান্ডা হতে শুরু করবে, তখন কি হবে, আমাদের ঠান্ডা বেশি লাগবে। আর যদি ভিতর থেকে তাপটা আমাদের কম বাইরে যায় তাহলে কি হবে, আমাদের শরীরটা গরম থাকবে, তাহলে আমরা কিন্তু শীতের হাত থেকে বাঁচতে পারবো। এটাই কিন্তু আমাদের মূল মটো, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর ধরো আমাদের থার্মোফ্লাক্সের কথা বলছি। থার্মোফ্লাক্সও একই জিনিস, আমরা কি করি, এখানে অনেকগুলো লেয়ার করি, মাঝখানে কাঁচ দিই, দেয়ালগুলো কাঁচের হয়, মাঝখানে আবার আমরা ফাঁক রাখি বা কুপরিবাহী পদার্থ দিই, তাহলে কি হবে, ভিতর থেকে তাপটা বাইরে যেতে পারবে না। তাহলে ঠান্ডা জল যদি আমি ভিতরে দিই তাহলে ঠান্ডার থেকে কি বাইরের যে গরম অংশ রয়েছে বা বাইরের টেম্পারেচার বেশি সেখান থেকে কি তাপমাত্রা আমাদের ভিতরে আসতে পারবে না। আবার যদি আমি ভিতরে গরম জল দিই তাহলে বাইরের টেম্পারেচার আমাদের ঠান্ডা, তাহলে ভিতর থেকে কিন্তু তাপটা বাইরে সহজে বেরোতে পারবে না। এবার প্র্যাকটিক্যালি কি একটুও বেরোয় না, হ্যাঁ বেরোয়। তাই জন্য আমাদের কি ধরো 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পর কিন্তু সেটা ঠান্ডা হয়ে যায়। যত ভালো কোয়ালিটির তুমি থার্মোফ্লাক্স নেবে তত বেশিক্ষণ থাকবে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এইভাবে কিন্তু আমরা থার্মোফ্লাক্সকেও ইউজ করে থাকি। তাহলে এগুলো কিন্তু বেশ কিছু আমাদের কার্যনীতি। এবার চলো একটা ইন্টারেস্টিং এক্সাম্পল করা যাক, ঠিক আছে। এক্সাম্পল নিয়ে একটা পরীক্ষা করা যাক। দেখো আমি কি করছি, আমি একটা এরকম বাক্স নিলাম, ঠিক আছে, কোনো একটা মেটালিক বক্স নিলাম, তার ভিতরে আমি গরম জল ঢেলে দিলাম। আর এখানে আমাদের বেশ কিছু রড রয়েছে, প্রথম রডটা আমাদের তামা দিয়ে তৈরি, দ্বিতীয় রডটা আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তৃতীয় রডটা আমাদের লোহা দিয়ে তৈরি। এবার আমি কি করলাম, প্রত্যেকটা রডের গায়ে মোমের প্রলেপ লাগিয়ে দিলাম, ঠিক আছে, আমি পুরোটা মোমের প্রলেপ লাগিয়ে দিয়েছি এরকম ভাবে, ঠিক আছে। তাহলে এই যে লালচে রঙের কি, লালচে রঙের আমি বলছি মোমের প্রলেপ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে পুরোটা আমি মোমের প্রলেপ লাগিয়ে দিয়েছি এরকম তুমি ভাবো, ঠিক আছে। এইবার ভিতরে তো গরম জল রয়েছে, আর এই যে আমাদের রডগুলো আছে তামা হোক অ্যালুমিনিয়াম হোক লোহা হোক সেগুলো কানেক্টেড রয়েছে, তাহলে ওই যে আমাদের গরম জল ওটা তো গরম, আর এই রডগুলো কি ঠান্ডা, তাহলে কি হবে, তাপটা রডের কাছে আসবে। এইবার তুমি একটা কথা ভাবো, যে বেশি গরম হবে তার মোমটা বেশি গলবে। তাহলে আমি দেখতে পেলাম একটা সময় যে কি হলো এই ক্ষেত্রে, এই যে তামাটা আছে না, তামাটা ঠিক কতটা গলে গেল, L1 অব্দি গলে গেল। আমি দেখলাম তামা ঠিক L1 অব্দি গলে গেল, অর্থাৎ এতটা কিন্তু আমাদের মোম গলে গেল, অর্থাৎ আমাদের তাপটা এত অব্দি এসেছিল, এতটা গলিয়ে দিতে পারলো। তারপর আমি দেখলাম আমাদের যে অ্যালুমিনিয়াম আছে না তার কিন্তু L2 অব্দি গলতে পারলো, তার মানে এর কিন্তু কি হচ্ছে, এটা ভুতুরে কাণ্ড। এর কি হলো, যে L2 কি হচ্ছে, এটা এর L2 মানে এইটুকু অংশ কিন্তু এর মোম গলে গেল, ঠিক আছে। আমি জানি না এটা কেন এরকম হচ্ছে। তারপর আমি যদি বলি যে আমাদের লোহার কথা, তাহলে লোহার ক্ষেত্রে কি হবে, লোহার ক্ষেত্রে আমি দেখলাম আরেকটু কম কিন্তু আমাদের গলে গেল, লোহার ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু গললো, ঠিক আছে। এটা হচ্ছে L3 এবং এটা হচ্ছে L2, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে আমাদের তামার ক্ষেত্রে সব থেকে বেশি মোম গললো, অর্থাৎ নিশ্চয়ই ভিতর থেকে তাপ তামার কাছে বেশি আসতে পেরেছে।
তারপর দেখলাম অ্যালুমিনিয়াম তার থেকে একটু কম গড়লো, তার মানে নিশ্চয়ই তামার থেকে আমাদের অ্যালুমিনিয়ামের কাছে কম তাপ এসছে। আর লোহার দেখলাম সব থেকে কম মোম গড়লো, অর্থাৎ নিশ্চয়ই তাপটা সব থেকে কম আমাদের অ্যালুমিনিয়ামের কাছে এসছে। তাহলে আমি যেই দেখলাম যে L1 সব থেকে বেশি, L2 সব থেকে তারপর L3 সব থেকে কম, তার মানে আমি কি বুঝলাম যে L1 কার ছিল, আমাদের তামার ছিল, তার মানে তামার কাছে সব থেকে বেশি তাপ আসলো, তার মানে তামার মধ্যে দিয়ে কিন্তু তাপ সব থেকে বেশি যেতে পারে বা তামা বেশি তাপ নিতে পারে। আবার অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে আমি কি বলবো যে তার থেকে আমাদের কি একটু হলেও কম আমাদের কি তাপ যেতে পারে, আর লোহার মধ্যে দিয়ে কিন্তু এদের দুজনের থেকে আরো কম তাপ যেতে পারে। তার মানে এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে বিভিন্ন কঠিন পদার্থ বা ধাতুদের ক্ষেত্রে আমাদের কিন্তু তাপের পরিবহন ক্ষমতাটা সমান না, অর্থাৎ নিশ্চয়ই প্রত্যেকের তাপ পরিবাহিতা অর্থাৎ তাপের পরিবহন ক্ষমতা সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তাহলে যখনই এরকম আমি বুঝতে পারলাম যে বিভিন্ন পদার্থের কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন তাপের পরিবাহিতা রয়েছে, ঠিক যেরকম আমরা প্রসারণ দেখেছিলাম যে লোহা একটু বেশি প্রসারণ হয় বা তামা একটু বেশি প্রসারণ হয় বা পিতল একটু বেশি প্রসারণ হয়, উপাদানের উপর ডিপেন্ড করে, তেমনি এটাও একইভাবে ডিপেন্ড করে। তাহলে কি করব, এরও একটা অঙ্ক বার করতে হবে। তাহলে পরিবাহিতার অঙ্ক কি, পরিবাহিতাঙ্ক। তাহলে এবার আমরা পরিবাহিতাঙ্কে চলে আসবো। তাহলে আমি কি করবো আমি এবার তাপের পরিবাহিতাঙ্ক আমরা কিন্তু পড়বো। তাহলে আমি কি বলছি যে বিভিন্ন পদার্থ বিভিন্ন হারে তাপ পরিবহন করে, যেমন কাঠের চেয়ে লোহার তাপ পরিবহন ক্ষমতা কিন্তু বেশি। কোনো পদার্থের তাপ পরিবহন করার এই যে নিজস্ব ক্ষমতা, তাকে আমরা কি বলি, তাপ পরিবাহিতা বা থার্মাল কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, সবসময় মনে রাখবে, রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, পরিবাহিতা তার অন্যন্যক, তাহলে তাকে কি বলবো, কন্ডাক্ট্যান্স। পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটি, রোধাঙ্ক রেজিস্টিভিটি। ঠিক আছে, আচ্ছা। তাহলে বিজ্ঞানের ভাষায় এই ক্ষমতাকে নিখুঁতভাবে মাপার জন্য আমরা যে রাশিটি ব্যবহার করি তাকে আমরা বলবো তাপ পরিবাহিতাঙ্ক। সবসময় সোজাভাবে মনে রাখবে যে তাপ পরিবাহিতার অঙ্ক তাপ পরিবাহিতাঙ্ক। বোঝা গেল? এরকম ভাবে আমরা মনে রাখবো। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এটাকে আমরা ডিনোট করি বড় হাতের কে দিয়ে। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা একটা কথা বলো, আগে একটু আমরা ওই স্থিতপূর্ব অবস্থা এবং স্থিতাবস্থা পড়ে নিই। দেখো আমি কি বলছি, আমি বলছি যে ধরো আমার কাছে একটা রড রয়েছে, ঠিক আছে, এই একটা রড রয়েছে, এটার কপি করে নিই আরো কিছু। ঠিক আছে, তো গিভ মি 1 সেকেন্ড। হ্যাঁ, হয়ে গেছে এগুলো। ঠিক আছে, তো আমি কি বলছি, আমি বলছি যে ধরো 1 সেকেন্ড ওয়েট করো, এটা চেঞ্জ করে দিই। হ্যাঁ ঠিক আছে, তো দেখো আমি কি বলছি যে এই ক্ষেত্রে ধরে নাও আমি কি করছি, এদিকে আগুন লাগাচ্ছি, ঠিক আছে, এই প্রান্তে আমি আগুন লাগাচ্ছি, তাহলে কি হবে, ধীরে ধীরে তাপটা আমাদের কি হবে, এই প্রান্তে চলে আসবে। তাহলে দেখো ধরো ওই একটাই রড, ঠিক আছে, ওটাকে আমি বারবার দেখাচ্ছি। প্রথমে এটা কি ছিল, এখানে ধরো 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি ছিল। প্রথমে কি হলো, এটা 10 ডিগ্রি হলো, এটা তখনও 0 ডিগ্রি, এটা তখনও 0 ডিগ্রি। ধীরে ধীরে কি হলো, কিছুক্ষণ পর আমি দেখলাম এটা 30 ডিগ্রি হলো, এটা 20 ডিগ্রি হলো, এটা ধরো 10 ডিগ্রি হলো, এখানে ধরো আমাদের 15 ডিগ্রি হলো। ঠিক আছে, এটা 15 ডিগ্রি, এটা 10 ডিগ্রি হলো। তার মানে কি হচ্ছে, তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে বাড়ছে বাড়ছে। ঠিক আছে, তাহলে এই টাইমটায় কি হচ্ছে, এদের প্রত্যেকটা যে আমাদের ক্রস সেকশন আছে, প্রত্যেকটা আমাদের জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কি হচ্ছে, তাপ আসছে। তাপ আসলে তারা প্রথমে নিজে কিছুটা তাপ গ্রহণ করছে, কিছুটা তাপ পরিবেশে বিকিয়ে দিচ্ছে, যেটাকে আমরা বিকিরণ পদ্ধতি বলবো, রেডিয়েশন বলবো, এবং তারপরে কি হচ্ছে, সেই তাপটা পরবর্তী জায়গায় কিন্তু স্থানান্তর করে দিচ্ছে। যেরকম এটা প্রথমে 10 ডিগ্রি হলো, তো এটা তারপর 20 ডিগ্রি হলো, 10 ডিগ্রি এদিকে পাঠিয়ে দিল, আবার এদিকে 5 ডিগ্রি পাঠিয়ে দিল, এদিকে আবার 3 ডিগ্রি হয়ে গেল। তাহলে কিছুটা পরিমাণ তাপ তারা নিজেরা নিচ্ছে, আর কিছুটা পরিমাণ তাপ কিন্তু তারা পরবর্তীতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা, ধরো এটা 60 ডিগ্রি হয়ে গেছে, এটা 40 ডিগ্রি হয়ে গেছে, এটা 30 ডিগ্রি হয়ে গেছে, এটা 10 ডিগ্রি হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম ভাবে উষ্ণতা আমাদের বেড়েই চলেছে। তাহলে যখন আমাদের একটা রড, তাকে আমি গরম করছি বা কোনো একটা কঠিন পরিবাহীকে আমি গরম করছি এবং তার প্রত্যেকটা অংশে কিন্তু এখনো তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু বাড়ছে, তখন আমি তাকে বলবো কি ভ্যারিয়েবল স্টেট। কারণ কি, ভ্যারিয়েবল মানে কি, চলমান, অর্থাৎ চেঞ্জ হচ্ছে। তাহলে এই ভ্যারিয়েবল স্টেটে কি হয়, আমাদের যে কঠিন পদার্থটা আছে তার প্রত্যেকটা অংশে কিন্তু তাপমাত্রা এখনো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এইবার কিছুক্ষণ পর আমি দেখলাম, যেরকম ওই ক্ষেত্রে দেখেছিলাম যে আমি দেখলাম যে এটা 100 ডিগ্রি হয়ে গেছে, এটা 60 ডিগ্রি হয়ে গেছে, এটা 21 ডিগ্রি হয়ে গেছে। তার কিছুক্ষণ পরেও আমি দেখলাম এটা 100 ডিগ্রি হয়ে গেছে, এটা 60 ডিগ্রি হয়েছে, এটা 21 ডিগ্রি হয়ে রয়েছে। তাহলে এই টাইমে কি হচ্ছে, দেখো প্রত্যেকটা অংশের আমাদের কিন্তু উষ্ণতা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটাকে তখন আমি কি বলি, এটাকে তখন আমি বলি হচ্ছে স্টেডি স্টেট। আচ্ছা, এরকম কি হওয়ার দরকার যে এটা 100 ডিগ্রি, এটাও 100 ডিগ্রি, এটাও 100 ডিগ্রি? না, প্রত্যেকটা অংশের কিন্তু তাপমাত্রা আমাদের আলাদা হতে পারে। কিন্তু আমি বলছি যে দেখো এই পার্টিকুলার এরিয়াতে 60 ডিগ্রি ছিল, এখনো 60 ডিগ্রি আছে, এই পার্টিকুলার এরিয়াটা আগেও 100 ডিগ্রি ছিল, এটা এখনো 100 ডিগ্রি আছে, এটা এখনো কিন্তু আমাদের 21 ডিগ্রি আছে। তার মানে প্রত্যেকটা যে নির্দিষ্ট আমাদের ক্রস সেকশন এরিয়া আছে, সেখানে কিন্তু আমাদের গিয়ে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তাহলে তখন আমি তাকে বলবো যে সে স্টেডি স্টেটে চলে আসছে। এবার এটাকে বোঝার জন্য আর একটা এক্সাম্পল নেওয়া হোক, যেখানে আমি কি বলছি, আমি একটা পাইপের কথা বলছি। ধরো এটা একটা পাইপ, ঠিক আছে, এই পাইপের ভিতর দিয়ে জল আসছে।
কি বলছি যে এই পাইপের ভিতর দিয়ে জল আসছে, ঠিক আছে, এটাকে আর একটু ছোট করলে বেটার মনে হবে পাইপ, ঠিক আছে। তাহলে এই পাইপের ভিতর দিয়ে কি আসবে, জল আসবে, ঠিক আছে। তো কালার চেঞ্জ করতে দাও। তো এখান থেকে কি হচ্ছে, জল আসছে। এবার ধরো প্রথমে জলটা ঢুকছিল, তাহলে প্রথমে ধরো এত অবধি জলটা ঢুকবে, তো জায়গা আছে তো, তাহলে এত অবধি জল ঢুকলো। তারপর যেই এতটা অবধি একদম স্লোলি স্লোলি ভাববে যে স্লো মোশনে চলছে, তোমরা রিলস করো না স্লো মোশনে, সেরকম স্লো মোশনে যে এদিক থেকে আমি জল পাঠাচ্ছি, জলটা প্রথমে এই অবধি ঢুকলো, তাহলে এতটা জায়গা তো ফিল করলো, যেই এতটা জায়গা ফিল করলো তারপর তো পরে এতটা জায়গা আবার ভর্তি হবে, তারপর আবার এতটা জায়গা ভর্তি হবে, তারপর আবার এতটা জায়গা ভর্তি হবে। তাহলে দেখো এই জায়গায় কিন্তু আমাদের জলের পরিমাণ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। আবার এইটুকু ভরলে আবার এতটা জায়গা ভরবে, আবার এতটা জায়গা ভরবে, মানে জলটা ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে, এগোতে 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 একটা সময় কিন্তু তাদের যে লিমিট আছে সেই লিমিটটা ফুলফিল হয়ে যাবে, অর্থাৎ যতটা জল পাইপের ভিতরে ভরতে পারতো ভরে গেছে। এইবার কি হবে, জলটা বাইরে পড়ে যাবে। এবার তুমি যদি আরো জল দাও, মানে আমি এদিক থেকে আরো জল দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে কিছুই হবে না। এদিক থেকে যতটা জল দেবে, ধরো তুমি এদিক থেকে আরো 2 লিটার জল দিয়ে দিলে ভরার পরও, মানে পাইপটা ভরে গেছে, তারপর আরো 2 লিটার জল দিলে, তাহলে এদিক থেকেও 2 লিটার জল বেরিয়ে যাবে। অর্থাৎ এ কিন্তু নিজের থেকে এই পাইপটা আর কিন্তু এক্সট্রা জল ভরলো না। এমন না যে তুমি 2 লিটার জল দিচ্ছ, তুমি এখানে বললে যে আমি 4 লিটার জল দেবো, তাহলে এখানে 2 লিটার এক্সট্রা থাকবে, থাকবে না। পাইপটার ভিতরে যতটা আমাদের ক্যাপাবিলিটি আছে ততটাই তো জল থাকবে, তাহলে পাইপটা যেই ভরে যাবে, তুমি যদি এখানে 6 লিটার জলও দাও, তাহলে 6 লিটার জল কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু এই পাইপের ভিতরে কিন্তু প্রত্যেকটা জায়গাতে যতটা জল থাকার কথা ততটা জল আমাদের কিন্তু তাই থাকবে। এবার তুমি বলবে যে এইখানে তো আমার মনে হচ্ছে যে সব জায়গাতে একই জল থাকবে, পাইপটা তো এরকম হতে পারে না, পাইপটা এখানে একটু সরু এখানে একটু মোটা, এরকম তো হতে পারে। তাহলে আমি বলছি কি, যে যখন এরকম আমি এক্সপ্লানেশন দিচ্ছি তখন কিন্তু প্রত্যেকটা জায়গাতে যে একই পরিমাণ থাকবে তার কোনো মানে নেই। কিন্তু আমি কি বলবো, যে এদের প্রত্যেকটা স্টেটে আমি যদি ইন্ডিভিজুয়াল জায়গায় গিয়ে চেক করি, তাহলে কিন্তু একটা সময়ের পর তাদের আর কোনো যে কোনো জিনিসের পরিমাণ ঘটবে না। যেরকম আমি তাপের কথা যখন বলছি তখন উষ্ণতার পরিবর্তন ঘটবে না, এই ক্ষেত্রে জলের পরিবর্তন ঘটবে না। তো আমি আশা করি যে এই পার্টটা এবার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এইবার কালারটা চেঞ্জ করে দিই। তো আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এইবার আমরা স্থিতপূর্ব অবস্থা এবং কি আমাদের স্থিতাবস্থা ভালো করে বুঝতে পারবো। তাহলে স্থিতপূর্ব অবস্থা কি, তাপ পরিবহনের শুরুর দিকে পরিবাহীর বিভিন্ন অংশের, এই কথাটা ইম্পর্টেন্ট, বিভিন্ন অংশের কথা বলছি আমি, তাপমাত্রা যখন সময়ের সাথে সাথে ক্রমাগত বাড়তে থাকে তখন তাকে আমরা কি বলি, স্থিতপূর্ব অবস্থা। তাহলে পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশনের আগের অংশ থেকে যে তাপ পায় সেটা কি হয়, সেটা প্রথমে কিছুটা নিজের তাপমাত্রা বাড়ানোর কাজে লাগে, তারপর কি বললাম যে চারিপাশে পরিবেশে কিন্তু বিকিরণ করে দেয় বা রেডিয়েট হয়ে যায়, এবং বাকি অংশটা কিন্তু পরের অংশে পরিবহন হয়, অর্থাৎ এখান থেকে তাপটা তার পাশের অংশে কিন্তু চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এই অবস্থায় দণ্ডের প্রতিটি বিন্দুর তাপমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় বা বলতে পারি আমাদের বৃদ্ধিই হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের স্থিতপূর্ব অবস্থা বা ভেরিয়েবল স্টেট। এটা হচ্ছে আমাদের কি, স্থিতাবস্থা বা স্টেডি স্টেট, অর্থাৎ এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ক্রস সেকশন এরিয়াতে গিয়ে কিন্তু আমি উষ্ণতার আর পরিবর্তন দেখতে পারবো না। তাহলে আমি কি বলবো, স্থিতপূর্ব অবস্থার পর এমন একটা সময় আসে যখন পরিবাহীর প্রত্যেকটা অংশে নিজের ধারণ ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ তাপ শোষণ করে নেয়, যতটা ও তাপ খেতে পারতো ততটা ও তাপ খেয়ে ফেলেছে, এরকম ভাবে বোঝো জাস্ট। তাহলে উষ্ণতা যতটা বাড়তে পারতো তার ততটা উষ্ণতা ও পেয়ে গেছে, এইবার ও আর নিজের উষ্ণতা বাড়াতে পারবে না। তাহলে কি হবে, তাপ যতটা আমি এদিক থেকে দেবো ততটা তাপ কিন্তু এদিক থেকে আবার বেরিয়ে যাবে, কিন্তু ওই যে আমাদের পরিবাহীটা আছে সে কিন্তু আর নিজে হোল্ড করবে না, বা সে কিন্তু নিজের যে অণুপরমাণুগুলো আছে তাদের উষ্ণতা আর বৃদ্ধি করাবে না। তাহলে তখন তাকে আমি কি বলি, তখন আমি বলবো যে ওই পরিবাহীর কোনো অংশের তাপমাত্রা আর বাড়ে না, স্থির হয়ে যায়, তাকে আমরা বলি স্টেডি স্টেট বা স্থিতাবস্থা, ঠিক আছে। তাহলে এই অবস্থায় কি ঘটে, এই অবস্থায় পরিবাহীর কোনো অংশ আর নতুন করে তাপ শোষণ করে না, নির্দিষ্ট যে অংশে পরিমাণ কোনো নির্দিষ্ট অংশে যে পরিমাণ তাপ প্রবেশ করে ঠিক সেই পরিমাণ তাপই পরের অংশে পরিবাহিত হয় এবং পরিবেশে বিকিরিত হয়ে যায়। যেটা বললাম, এদিক থেকে যত তাপ আমি এক্সট্রা দেবো তত তাপই কিন্তু তখন বেরিয়ে যাবে, ওর ভিতরে কিন্তু আর আমাদের ইনক্রিজমেন্ট হবে না। তারপর আমি কি বলবো, স্থিতাবস্থায় পুরো দণ্ডের সব জায়গায় তাপমাত্রা কিন্তু সমান হয় না। এমন না যে সব জায়গায় 100 ডিগ্রি হতে হচ্ছে, এখানে 100 ডিগ্রি, এখানে 50 ডিগ্রি, এখানে 27 ডিগ্রি হতেই পারে, কিন্তু আমাদের কি বলবো, যে জায়গায় আমি দেখছি সেই জায়গায় কিন্তু আর পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা বুঝলাম। এবার আমি চলে আসবো আমাদের তাপ পরিবাহিতাঙ্কের গাণিতিক রূপ বা রাশিমালায়, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, ধরো এটা আমাদের একটা তাপের পরিবাহী, ঠিক আছে, এর এদিক থেকে আমি তাপ দিচ্ছি, তাহলে তাপটা এদিক থেকে যাচ্ছে, এদিকে আমি আগুন লাগাচ্ছি, ঠিক আছে, তাহলে তাপ এদিক দিয়ে ঢুকছে, তাহলে তাপটা ধীরে ধীরে প্রবাহিত হবে এদিক থেকে এদিক থেকে, এদিকে আমি যখন তাপ দিলাম তাহলে এদিকটা বেশি গরম হলো, তাহলে এটা কি এখন উষ্ণতর জায়গা, এদিকটা কি, এদিকটা হচ্ছে আমাদের শীতলতর জায়গা। তাহলে আমাকে একটা কথা বলো, এদিক থেকে তাপ এদিকে যাবে, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, সেটা হচ্ছে এটা, তাহলে সেই দূরত্বটাকে আমরা বলবো ডি, সেই ডিস্টেন্স বা দূরত্বটাকে আমরা বলবো ডি, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, কোন এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে পড়লো, এই দিককার এরিয়া, তাহলে এইটা হচ্ছে এরিয়া, ঠিক আছে। তাহলে এই গোল অংশটা হচ্ছে এরিয়া। তাহলে ধরে নাও আমি এদিক থেকে তাপটা দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে হিট, ঠিক আছে, অন্য কালার দিই, হিটের কালার দিই। তাহলে ধরে নাও এদিক থেকে আমি গরম করছি, ঠিক আছে, এইটা হচ্ছে হিট বা তাপ দিচ্ছি, তাহলে আমার এরিয়া কোনটা হবে, এরিয়া হবে হচ্ছে আমাদের এই পুরোটা, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এরিয়া।
এবার আমাকে একটা কথা বলো, আমি এই যে কেসটার কথা বলছি তার ক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা আর এই যে ক্ষেত্রফলটা, দুটো ক্ষেত্রফল একই না? দেখো এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল কিন্তু একই। তাহলে আমরা এরকমই কিন্তু কেসেস নেব যার দুই প্রান্তের ক্ষেত্রফলটা কিন্তু একই। তাহলে ওই ক্ষেত্রফলটা যদি এ হয়, এই ক্ষেত্রফলটাও কিন্তু এক। যদি এটা বেশি বড় হয়, এটা ছোট হয়, তাহলে কিন্তু অন্য কেস রয়েছে যেটা ক্লাস 11-এ রয়েছে, যেই মেন্সের সিলেবাসে আছে, তোমাদের কিন্তু নেই। ঠিক আছে, তাই আমরা এখন পড়বো কোনটা, এদিককার ক্ষেত্রফলও যা, এদিককার ক্ষেত্রফলও তাই। তাহলে আমি যখন তাপ দিচ্ছি, তাহলে এদিক থেকে কি তাপ এদিকে যাচ্ছে, যতটা ডিস্টেন্স ট্রাভেল করলো তাপ, সেটা হচ্ছে ডি। ঠিক আছে, আচ্ছা তোমাদের বইতে আয়তঘনের এক্সাম্পল নেওয়া আছে, সেখানে বেদ রয়েছে, আমি সেটাও দেখাবো। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ডি। আচ্ছা এবার এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, বোঝা গেল। এবার ধরে নাও যে এদিক থেকে এদিকে তাপ যেটা যাচ্ছে, সেই তাপের পরিমাণটা হচ্ছে আমাদের কিউ। তাহলে কিউ কি, কিউ হচ্ছে প্রবাহিত তাপ। ঠিক আছে, তাপ শক্তির পরিমাণ, যতটা তাপ আমাদের প্রবাহিত হয়েছে, কতক্ষণ ধরে প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের টাইম টি। তাহলে টাইম হচ্ছে আমাদের টি। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, যে আমাদের এই প্রান্তটায় আমি কি করছিলাম, তাপ দিলাম, তাই তো? তাহলে এই প্রান্তটায় আমি যখন তাপ দিচ্ছি, তাহলে এই প্রান্তটা নিশ্চয়ই বেশি গরম হবে। আমি কি বললাম, আমি বললাম এই দিকে আগুন লাগিয়েছি, তাহলে এই দিকটা গরম হবে, আর এই দিকটা তাহলে কি হবে, ঠান্ডা হবে। তাহলে এই দিকটার কি তাপমাত্রা বেশি, এই দিককার তাপমাত্রাটা কম। তাহলে আমি ধরে নিই যে এই দিককার তাপমাত্রা যদি θ1 হয়, তাহলে এই দিককার তাপমাত্রা যদি θ2 হয়, তাহলে আমি একদম স্পষ্ট বলতে পারি যে θ1 ইজ গ্রেটার দ্যান θ2। কারণ যেদিকে তাপ দেবো সেদিকটা গরম হবে, তো তাহলে কি θ1 নিশ্চয়ই বেশি উষ্ণ, আর θ2 নিশ্চয়ই আমাদের কম উষ্ণ। অর্থাৎ উষ্ণতা কিন্তু আমাদের এই দিকটায় বেশি, এই দিকটায় কম, তাই জন্য তো তাপটা প্রবাহিত হতে পারলো। উষ্ণতার পার্থক্য থাকলে তো না থাকলে তো হবে না, উষ্ণতার পার্থক্য আছে জন্যই তাপটা আমাদের প্রবাহিত হতে পারছে। কোন দিক থেকে কোন দিকে হবে, θ1 যেদিকে আছে, অর্থাৎ যেদিকে উষ্ণ আছে, সেই দিক থেকে কিন্তু তাপটা আমাদের θ2 এর দিকে কিন্তু প্রবাহিত হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার বিজ্ঞানীরা একটা জিনিস যখন এক্সপেরিমেন্ট করছিলেন, তখন তারা দেখলেন যে এই যে প্রবাহিত তাপ, সেটা নির্ভর করে কার উপর, কতটা উষ্ণতার পার্থক্য আছে বা তাপমাত্রার পার্থক্য আছে। তার মানে নির্ভর করে θ1 মাইনাস θ2 এর উপর সমানুপাতিক ভাবে। তাহলে যতটা উষ্ণতার পার্থক্য হবে, তত বেশি তাপ প্রবাহিত হতে পারবে। ধরো এটা 10 ডিগ্রি আর এটা 5 ডিগ্রি, তাহলে উষ্ণতার পার্থক্য কত, 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রিতে ধরো 10 জুল তাপ গেল। এটা এখন 50 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, তাহলে উষ্ণতার পার্থক্য কত, 40 ডিগ্রি। তাহলে পার্থক্যটা বেড়ে গেল। তাহলে এখান থেকে এখানে যেতে ধরে নাও 30 জুল কিন্তু আমাদের তাপ যাবে। অর্থাৎ যত আমাদের পার্থক্যটা বেড়ে যাবে দুই প্রান্তের উষ্ণতার, তত কিন্তু আমাদের তাপ প্রবাহের মানটাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে সমানুপাতিকভাবে বৃদ্ধি পাবে মোর ওভার। এই ক্ষেত্রে যখন আমাদের কি দেখছি, যে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা একই। ঠিক আছে, তো এটা দেখলাম আমরা এরকম ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়াল কেস, এটাকে ইংরেজিতে এটা বলা হয়। ঠিক আছে, মানে দুই দিককার ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের একই ধরে নিচ্ছি আমরা। তাছাড়া আমি দেখবো একটা কথা ভালো করে বলো, যে যতক্ষণ আমাদের সময় লাগবে, সেই সময়ের সাথেও নিশ্চয়ই আমাদের সমানুপাতিক হবে। তাহলে যতক্ষণ সময় নিয়ে আমাদের তাপটা প্রবাহিত হচ্ছে, তত কিন্তু মোট তাপের যে প্রবাহ বা তাপ শক্তির পরিমাণ, সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। কিউটা কি, কিউটা হচ্ছে কতটা তাপ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তাপ শক্তির পরিমাণ। ঠিক আছে, আচ্ছা তারপর আমি কি বলতে পারি, তারপর আমি বলতে পারি যে এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফল যতটা বেশি, ততটাই কিন্তু আমাদের তাপের প্রবাহ বেশি হবে। তাহলে আমি কি বলবো, যে কিউ ভ্যারিজ অ্যাজ এ। কিন্তু এই যে ডিস্টেন্স, মানে কতটা তাপ আমাদের প্রবাহিত হতে হবে, তাহলে তত বেশি জায়গা জুড়ে থেকে এখানে গরম হচ্ছে, সেটা গরম এমন ভাবে পাঠাচ্ছে 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 পাঠাচ্ছে, তাহলে যত বেশি দূর অব্দি পাঠাতে হবে, তত কি আমাদের তাপের পরিমাণ কমে যাবে। তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো যে আমাদের কিউ ভ্যারিজ অ্যাজ 1/d। এটা পরীক্ষালব্ধভাবে বিজ্ঞানীরা পেলেন, যে আমাদের এই যে ডিস্টেন্সটা আছে, যে যতটা তাপ আমাদেরকে ট্রাভেল করে যেতে হচ্ছে অন্য প্রান্ত অবধি, বা আমরা যখন আয়তঘনের কেস করবো আমি বেদ বলবো, তখন এই ডিস্টেন্সটার সাথে কিন্তু এটা ইনভার্সলি প্রপোর্শনাল হয় বা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে আমি একটা কথা বলতে পারি, যে আমার বাম দিকে সবাই কিউ রয়েছে, বাম দিকে কি সবাই কিউ। তাহলে বাম দিকে যখন সবাই একই হয়, তখন কোন সূত্র লাগানো যায়, তখন লাগানো যায় যৌগিক ভেদের সূত্র। আর যৌগিক ভেদের সূত্রে আমরা কি করি, বাম দিকে যে থাকে তাকে বসিয়ে দিই। কি করি, বাম দিকে যে থাকে তাকে বসিয়ে দিই, তাহলে কিউ বসিয়ে দিলাম। তারপর মাঝখানে এই যে ভ্যারিজের চিহ্ন থাকে, ভ্যারিজের চিহ্নকে একই রাখি। তাহলে কি করি, ভ্যারিজের চিহ্নকে একই রাখি। তারপর কি করি, ডান দিকে যারা আলাদা আলাদা আছে তাদেরকে আমরা গুণ করে দিই। তাহলে θ1 মাইনাস θ2 গুণ করবো কি টি এর সাথে, গুণ করবো কি এর সাথে, গুণ করবো কি 1/d এর সাথে, অর্থাৎ কি ডিটা আমাদের ভাগে থাকবে। তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল কি, আমাদের একটা এক্সপ্রেশন, তাই তো? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু, কেন, কারণ এই ভ্যারিজেস দিয়ে কিন্তু আমরা অঙ্ক করতে পারি না, তার জায়গায় আমাদেরকে সমান চিহ্ন আনতে হয়। তাহলে এই ভ্যারিজেসের জায়গায় ইকুয়াল সাইন আনতে গেলে কি করতে হয়, একটা ধ্রুবক গুণ করতে হয়, সেই ধ্রুবকটাই হচ্ছে আমাদের কে। তাহলে কে θ1 মাইনাস θ2 ইন্টু টি ইন্টু এ ডিভাইডেড বাই ডি। তাহলে এইটা কিন্তু হয়ে গেল আমাদের একটা এক্সপ্রেশন। আর এই যে আমাদের কে, এটা একটা ধ্রুবক,
তাহলে আমি কি বলছি যে আমাদের এই ক্ষেত্রে যে কে সেটা কি একটা ধ্রুবক, এই ধ্রুবকটা কার উপর নির্ভর করছে, এই ধ্রুবকটা নির্ভর করছে আমাদের এই যে পরিবাহীটা আছে তার ম্যাটেরিয়ালের উপর। তাহলে এই যে আমাদের কে ধ্রুবকটা আছে এর নামটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, এর নামটাই কি, এর নামটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। বা আমি কি বলতে পারি, আমি বলতে পারি হিট বা থার্মাল কি বলতে পারি কন্ডাক্টিভিটি, ঠিক আছে। তাহলে আশা করি এই এক্সপ্রেশনটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে তোমাদের বইতে যেটা এক্সাম্পল দেওয়া আছে চলো ওটা করা যাক, ঠিক আছে। তো এই হচ্ছে আমার একটা আঁকলাম, এই আর একটা আঁকলাম, এবার কি করতে হবে, এটাকে জুড়ে দিতে হবে। তো প্রথমে একটা আয়তঘন এঁকে নিই। তো আমরা কি করবো, আমরা একটা আয়তঘন আঁকবো, ঠিক আছে। তো আমরা একটা আয়তঘন আঁকবো, এই যে ট্রিকটা আমি শেখালাম এই ট্রিকটা দিয়ে তোমরা একদম সুন্দর আয়তঘন সবসময় আঁকতে পারবে, ঠিক আছে। তো বুঝলাম আয়তঘন সব কিছু। এবার আমি কি বলছি, আয়তঘন তো এটা দিয়ে বোঝাই, এটা খুব মোটা, ঠিক আছে। তো ধরো আয়তঘন, এর আমি এই দিক থেকে গরম করছি, ঠিক আছে, এই দিক থেকে গরম করছি, তাহলে এদিক থেকেও কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে তাপ, এদিক থেকে তাহলে তাপ দেবো, তাপটা কি এই দিকে এসে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। উল্টো দেখো, আমি তাপ এদিক থেকে দিচ্ছি, এদিকে এসে পৌঁছাবে, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তাপ এদিক থেকে এতটা গেল, তাহলে এইটা কিন্তু এখন বেদ। তাহলে এই যে ডিস্টেন্স বলছি যাকে আমি বেদ বলবো সেটা কার উপর ডিপেন্ড করবে, কোন দিক থেকে তাপ দিচ্ছি। ধরো নিচ থেকে তাপ দিলাম, তাহলে এইদিকে তাপটা আসবে, নিচ থেকে এইদিকে তাপটা আসবে, তাহলে এতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, তাহলে ডি হচ্ছে এটা। ধরো এদিক থেকে তাপ দিচ্ছি, তাহলে এই দিকে তাপটা আসবে, তাহলে এদিক থেকে এই দিকে গেল, তাহলে এতটা ডিস্টেন্স কিন্তু আমাদের ডি, মানে এইটা আমাদের ডি। আর আমি যদি বলি যে আমি এদিকে তাপ দিচ্ছি, তাহলে এইদিকে তাপ আসবে, তাহলে ডিস্টেন্স তখন কত হবে, ডিস্টেন্স হবে এদিক থেকে এই অবধি। বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু আমাকে এক্সাম্পলটা ভাবতে হবে, এটা কি একটা আয়তঘন, তোমরা পড়েছো ম্যাথমেটিক্সে। তাহলে এই আয়তঘনর ক্ষেত্রে আমি বলছি যে ধরো আমি এদিক থেকে তাপটা দিচ্ছি, অর্থাৎ এই সামনের দিক থেকে তাপটা দিচ্ছি, তাহলে পিছনের দিকে তাপটা যাবে, তাহলে তাপটা বেরোবে কি এই পিছনের পোর্শন থেকে কিন্তু, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, তাপটা ধরো এদিক থেকে আমি দিলাম, তাহলে পিছনের পোর্শন থেকে কিন্তু বেরোবে, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, এদিক থেকে কিউ তাপ তাপ কিন্তু প্রবাহিত হলো, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে কিন্তু তাপটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। সেই প্রবাহিত তাপটা কি আমাদের কিউ, ঠিক আছে। তাহলে আমি এক এক করে লিখতে থাকি সাথে সাথে। তাহলে এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে দেখি, ধরা যাক আমাদের কাছে একটা আয়ত ঘনাকার কঠিন ব্লক বা পাত আছে, ব্লকটার বেদ দেখো এদিক থেকে এদিকে তাপ যাচ্ছে, তাই তো। তাহলে কতটা তাপ গেল, এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে বেদ কোনটা, বেদ হচ্ছে আমাদের কিন্তু এইটা, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এই দিক থেকে আমি তাপ দিচ্ছি, তাহলে এই দিকটায় তাপ আসবে, তাহলে বেদ কোনটা, এইটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এই দিক থেকে পিছন দিক থেকে আমি তাপ দিচ্ছি, তাহলে সামনের দিকে তাপ আসবে, তাহলে বেদ কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমাদের কাছে ম্যাটার করছে যে এই ডিস্টেন্স বা বেদ কোনটাকে আমি ধরবো বা থিকনেস কোনটাকে ধরবো, এই ডিটাকে ধরবো এই ক্ষেত্রে, কারণ এদিক থেকে তাপটা এদিকে দিচ্ছি। যদি এদিক থেকে দিতাম তাহলে এই রেঞ্জ, ধরো আমি তাপটা এদিক থেকে দিচ্ছি, তাহলে তখন ডিস্টেন্স কোনটাকে ধরতাম, এটাকে ধরতাম, কারণ ও কি এদিক থেকে তাপ আসছে এদিকে তাপ যাচ্ছে, তাহলে কিন্তু তখন এইটা ডিস্টেন্স হয়ে যেত। বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের ডিটাকে চেঞ্জ করতে হবে। এইসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তোমাদেরকে ক্লাস 10-এ থাকতে বেশিরভাগ টিচাররা শেখায় না, এবং তারপর তোমরা যখন 11-এ যাও বা যেই মেন্স অ্যাডভান্সের কোশ্চেন করতে বসো তখন হাবুডুবু খাও, কারণ তোমাদের বেসিক্স কিন্তু ক্লিয়ার থাকে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এবার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলও কি, ধরো আমি এদিকে তাপ দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ধরো এই তলে আমি তাপ দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আর আমি কি বললাম, আমি বললাম যে এই তলের ক্ষেত্রফল আর এই তলের ক্ষেত্রফল সেম হতে হবে, তাহলেই কিন্তু আমরা ফর্মুলা যেটা খাটাচ্ছি সেটা খাটবে, ঠিক আছে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে এই ক্ষেত্রে আমার তাপটা এদিক থেকে দিচ্ছি, অর্থাৎ এই যে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে এই যে আমাদের এরিয়া সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে ওই এরিয়াটার সাথে কার এরিয়া সমান, এই যে পিছনের তল তার কিন্তু এরিয়াটা আমাদের সমান। তাহলে আমি বলতে পারি যে এর যে আমাদের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এ। তাহলে আমি বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে এ। বলছে ব্লকটির দুই পৃষ্ঠের তাপমাত্রা যথাক্রমে, দেখো এদিক থেকে তাপ দিচ্ছি, তাহলে এই যে আমাদের সামনের পৃষ্ঠটা, সামনের পৃষ্ঠটা কি θ1 আর পিছনের পৃষ্ঠটা কি θ2, তাহলে এই সামনের পৃষ্ঠ হচ্ছে θ1 আর পিছনের পৃষ্ঠ হচ্ছে θ2, ঠিক আছে। এটা তো 3 ডাইমেনশনাল, তোমাকে ইমাজিন করতে হবে, ছবিতে দেখে মনে হচ্ছে কোনটা কার ঘাড়ে চলে যাচ্ছে, তোমাকে ভাবতে হবে। এদিক থেকে তাপ দিচ্ছি আমার ছবিটাতে, তাহলে এই দিকটার যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটা হচ্ছে θ1 তাপমাত্রা, আর পিছনেরটা কি আমাদের θ2 তাপমাত্রা, ঠিক আছে। তাহলে এরকম ভাবে ভাবতে হবে। তাহলে তাপমাত্রা যথাক্রমে কি θ1 এবং θ2, যেখানে আমি কি বলবো যে θ1 কি θ2 এর থেকে বেশি, কারণ কি এদিক থেকে তাপ দিচ্ছি, তাহলে এদিকটাই তো গরম হবে, ঠিক আছে। আচ্ছা, ধরি টি সময় ধরে পৃষ্ঠ গরম করার সময় পৃষ্ঠের দিকে লম্বভাবে প্রবাহিত তাপের পরিমাণ হচ্ছে আমাদের কিউ, তাহলে কতটা তাপ যাচ্ছে, এই যে তাপটা গেল এটা কি আমাদের কিউ, ঠিক আছে।
আচ্ছা, তাহলে বিজ্ঞানী ফুরিয়ারের সূত্র অনুযায়ী যখন স্থিতাবস্থা চলে আসে তখন এই পরিবাহিত তাপ কিউ সেটা কি হয়, পাতের ক্ষেত্রফলের সমানুপাতিক। তাহলে কি বলবো, কিউ ভ্যারিজাস এ। বলবো দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। তাহলে কি বলবো, কিউ ভ্যারিজাস তাপমাত্রার পার্থক্য মানে কি θ1 মাইনাস θ2। তাপমাত্রা মানে θ1 বা θ2, তাপমাত্রার পার্থক্য কি θ1 থেকে θ2 বিয়োগ করবো। বলছে তাপ প্রবাহের সমানের সমানুপাতিক। তাহলে কি লিখবো, থিটা ভ্যারিজাস টি। আর বেধের বা দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে কি লিখবো, 1/d। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা কি পেয়েছিলাম, এখান থেকে আমরা ফর্মুলা পেয়েছিলাম যে আমাদের 1 সেকেন্ড, কিউ ইজ ইকুয়াল টু কে θ1 মাইনাস θ2 টি ইন্টু এ ডিভাইডেড বাই ডি। তাহলে এখান থেকে বলো তো কে এর ফর্মুলা কি আসে, কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি। তাহলে এইটাই হয়ে গেল কি, এইটাই হয়ে গেল হচ্ছে আমাদের, এটাই হয়ে গেল আমাদের তাপের যে পরিবাহিতাঙ্ক তার কিন্তু ফর্মুলা। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের তাপের পরিবাহিতাঙ্কের ফর্মুলা। বোঝা গেল আমার কথাটা? তাহলে আশা করি সব কিছু কিন্তু এই অবধি ক্লিয়ার রয়েছে। ঠিক আছে, আই গেস এভরিথিং ইজ গোয়িং ফাইন। তো চলে আসি আবার। তো এই অবধি আশা করি সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে একদম। ঠিক আছে, এইবার আমাদেরকে সংজ্ঞা পড়তে হবে। ঠিক আছে, এবার সংজ্ঞা সবাই গড়ে মুখস্থ করে, বাট সংজ্ঞা মুখস্থ করার জিনিস না, বেশিরভাগ সংজ্ঞাই কিন্তু আমরা বুঝে পড়তে পারবো। দেখো আমরা কি বলছি, আমরা বলছি যে এর যে আমরা বলছি যে এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা কি, কে ইজ ইকুয়াল টু কি আসলো, কিউ ডি ডিভাইডেড বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। ঠিক আছে, আগে পরে লেখা হয়েছে হয়তো, সেটা কোনো ম্যাটার না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এটা কি আমাদের ফর্মুলা, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, আমি যদি একটা কাজ করি, আমি যদি ডি কে 1 ধরি, 1 মানে কি একক ধরা, ঠিক আছে, ডি মানে কি বেধ, তাহলে একটা আয়তঘনের বেধ আমি একক ধরলাম। তারপর আমি কি করছি, দেখো যে আয়তঘনের কি কি কম্পোনেন্ট রয়েছে। তাহলে আয়তঘনের নিজস্ব কি আমাদের বেধ রয়েছে, আয়তঘনের ক্ষেত্রফল রয়েছে, সেটাকেও আমি একক ধরলাম। আয়তঘন টেম্পারেচার থাকবে, তাহলে দুই প্রান্তের যে তাপমাত্রা তার পার্থক্যটাও থাকবে, তাহলে আমি দুই প্রান্তের পার্থক্যটাও আমি একক ধরলাম। ঠিক আছে, এবং আমাদের যে সময়, সেই সময়টাকেও আমি একক ধরছি, যে কতক্ষণ ধরে আমাদের তাপটা প্রবাহিত হচ্ছে। তাহলে যদি সবকটাই একক হয়ে যায় তাহলে আমার কি আসছে দেখো তো, কে ইজ ইকুয়াল টু কিউ, কিউ এর মতো থাকলো, এটাকে 1 বসিয়ে দিলাম, এটাকেও 1 বসিয়ে দিলাম, এটাকেও 1 বসিয়ে দিলাম, এটাকেও 1 বসিয়ে দিলাম। তাহলে 1 গুণ করা বা ভাগ করার কি কোনো মানে হয়, হয় না। তার মানে কি আসছে, তার মানে আসছে কে ইজ ইকুয়াল টু কিউ, তাই তো। তার মানে আমি লিখতে পারি যে যখন আমি এরকম করছি যে সবাইকে আমি 1 ধরছি, তখন কি হচ্ছে, যখন আমি সবাইকে 1 ধরছি তখন কি হচ্ছে, এটা গিভ মি 1 সেকেন্ড অফ টাইম। ঠিক আছে, আমার সাথে কিছু একটা ভুতুরে কাণ্ড হচ্ছে, বা কেউ আমার পড়ানোর উপর আবার নজর দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হচ্ছে, কে ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে, কিউ আসছে। ঠিক আছে, তাহলে কে ইজ ইকুয়াল টু আমাদের কিউ চলে আসছে। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এবার কি তুমি সংখ্যাটা বানাতে পারবে? আমি অলরেডি আগে শিখিয়েছিলাম, দেখো তো বানাতে পারো কিনা, আগে নিজের থেকে ট্রাই করো, তারপর আমার সাথে মেলাও। দেখো আমি বলছি, আমি কি করলাম, একটা আয়তঘনের একক ধরে নিলাম কি বেধ। তাহলে আমি কি বলবো, যে একটি একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। দেখো ক্ষেত্রফল আমি কি 1 ধরেছি, তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কার ক্ষেত্রে ধরছি, আয়তঘনাকার কথা বলছি। তাহলে আয়তঘনের, তারপর কি ধরছি, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক ধরছি। আয়তঘনের দু প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যতটা তাপ প্রবাহিত হচ্ছে সেটাই তার তাপ পরিবাহিতাঙ্ক। একক সময়ে প্রবাহিত তাপের পরিমাণ বা তাপ শক্তির পরিমাণ, তাপ শক্তির পরিমাণকে ওই পদার্থের কি বলে, কে বলে। কে মানে কি, কে মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা কি আমি বানাতে পারলাম? আমি কি বলবো, আমি আবার দেখাচ্ছি, আমি বলছি যে একক বেধ বিশিষ্ট ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়তঘনের দু প্রান্তের তাপমাত্রার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকেই তার
তাপ পরিবাহিতাঙ্ক বলে। বোঝা গেল আমার কথাটা? তাহলে সংজ্ঞা আশা করি একদম ক্লিয়ার হবে। আবার বলছি, একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়তঘনের ক্ষেত্রে তার দু প্রান্তের তাপমাত্রার পার্থক্য যদি একক হয়, তাহলে একক সময়ে পরিবাহিত তাপের পরিমাণকেই ওই আয়তঘনের পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এরকম ভাবে কিন্তু আমরা সংজ্ঞা বানিয়ে নিতে পারি, আমাদের মুখস্থ করতে হয় না। একইভাবে আমাদেরকে যদি একক বার করতে বলে, তাহলে কি আমাদেরকে মুখস্থ করতে হবে? না, একক কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু আমরা বানাতে পারবো, আমাদের মুখস্থ করতে হবে না। তাহলে ফর্মুলা লিখবো, কে ইজ ইকুয়াল টু কি বললো, কিউ ডি, তারপর এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি, এটা হচ্ছে আমাদের কি তার ফর্মুলা। এবার আমাকে একটা কথা বলো, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে তাপ, তাপ এক প্রকার শক্তি, তার একক কি? তার এসআই একক হচ্ছে জুল, তাহলে জুল বসিয়ে দেবো। ডি মানে কি? ডি মানে হচ্ছে বেদ, মানে কতটা আমাদের দৈর্ঘ্য, তাই তো? তাহলে দেখো এখান থেকে এর দৈর্ঘ্য কিসে মাপবো? মিটারে মাপবো। আবার কি? তাহলে এসআই মানে এসআইতে বসাবো, তাই তো? তাহলে কি করবো? এখানে মিটার বসাবো। তাহলে এখানে কি করলাম? মিটার বসালাম। ডিভাইডেড বাই এ মানে কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে মিটার গুণ মিটার, তার মানে কি আসবে? মিটার স্কোয়ার গুণ থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটা কি? উষ্ণতার পার্থক্য। তাহলে উষ্ণতার পার্থক্য আর উষ্ণতার একক তো একই, তাহলে কি বসাবো? কেলভিন বসাবো। আর টি মানে কি? সময়, তাহলে সময়ের ক্ষেত্রে কি বসাবো? সময়ের ক্ষেত্রে বসাবো হচ্ছে আমাদের কি? সেকেন্ড, সময় তো সেকেন্ডে মাপে না। তাহলে এবার দেখো একটা কথা, মিটার দিয়ে মিটার স্কোয়ার কাটা গেল, তাহলে একটা মিটার পড়ে থাকে। তাহলে এখান থেকে আমাদের এককটা কি দাঁড়ালো? জুল পার মিটার ইনভার্স, জুল বাই মিটার, তো তাহলে মিটার মানে কি? মিটার ইনভার্স বাই কেলভিন, তার মানে কি? কেলভিন ইনভার্স বাই সেকেন্ড, তার মানে কি? সেকেন্ড ইনভার্স। আবার একটা কথা ভালো করে মনে করো, যে জুল পার সেকেন্ড এটাকে আমরা কি বলতে পারি? এটাকে একটু সাজিয়ে লিখি। দেখো আমি বলছি যে এসআই এককটা কি? জুল পার সেকেন্ড পার মিটার পার কেলভিন, কিছুই না, আমি সেকেন্ডটাকে আগে লিখেছি জুলের সাথে। তাহলে জুল পার সেকেন্ড মানেই হচ্ছে আমাদের ওয়াট বা ক্ষমতার একক। তাহলে আমি কি বলতে পারি? ওয়াট পার মিনিট পার মিটার পার কেলভিন। তাহলে এই যে দুটো একক, দুটোই আমাদেরকে মনে রাখতে হবে, দুটোই আমাদের এসআই একক, দুটো একই জিনিস, ঠিক আছে? তাহলে জুল পার সেকেন্ডকে আমি সংক্ষেপে ওয়াট লিখতে পারি, তাই এটা একক হিসেবে আমাদের দাঁড়ায়। এটাকে যদি আমাদের সিজিএস একক বার করতে বলে, তাহলে আমি কি করবো? তাহলে যদি আমাদেরকে বলে সিজিএস একক বার করতে, তাহলে আমি কি করব? তাহলে কিছুই না, এটাকে আমি শুধু চেঞ্জ করে দেবো। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে এই যে এক্ষেত্রে আমাদের জুল পার সেকেন্ড লিখেছি, জুলটা কি? তাহলে আমাদের হবে, জুল হচ্ছে শক্তির একক, তাহলে সিজিএস এ কি হবে? আর্গ হয়ে যাবে। সেকেন্ড কি হবে? সেকেন্ড সেকেন্ডই থাকে, তাহলে কি হবে? আর্গ পার সেকেন্ড। মিটারের জায়গায় কি হবে? সেন্টিমিটার। আর কেলভিনের জায়গায় আমাদের ডিগ্রি সেলসিয়াস ইনভার্স থাকতে পারে, ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। অ্যাকচুয়ালি আমাদের সিজিএস এর কোনো ডিরেক্ট উষ্ণতার একক হয় না, তাহলে আমাদের যে কোনো একটা কিন্তু আসতে পারে, আর্গ, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স হতে পারে, বা এটা আমাদের কেলভিন ইনভার্সও হতে পারে, ঠিক আছে? তো যে কোনো একটা কিন্তু আমাদের দিতে পারে, তো আমাদেরকে অপশন দেখে কিন্তু মার্ক করতে হবে। তাহলে একক কি আমাকে মনে রাখতে হচ্ছে না, ঠিক আছে? যদি মাত্রা বার করতে বলে, তাহলেও কি মনে রাখতে হবে না। ধরো আমাকে মাত্রা বার করতে বললো, আমাকে কি বলছে? আমাকে বলছে হচ্ছে ডাইমেনশন বার করতে, ঠিক আছে? আমাকে কি বলছে? আমাকে বলছে ডাইমেনশন বার করতে, ঠিক আছে? দেখো ডাইমেনশন কি করে বার করবো? একদম ইজি। আমাকে বলছে যে কে এর ডাইমেনশন বার করো, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের ডাইমেনশন বার করো। তাহলে কি করব? কিউ ডি এর ডাইমেনশন বার করব, এ থিটা ওয়ান মাইনাস থিটা টু এর ডাইমেনশন বার করবো, আর টি এর ডাইমেনশন বার করব। তাহলে একটা কথা ভাবো, যে আমি যদি কে এর ডাইমেনশন বার করতে চাই, তাহলে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে আমাদের শক্তি, আর শক্তির ডাইমেনশন আমরা মনে রাখবো এম এল স্কোয়ার টি কি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে? আর শক্তি বলের একক কি হয়, মানে বলের ডাইমেনশন কি হয়? এম এল টি কি পাওয়ার মাইনাস টু। তাহলে আমি এখানটা বসিয়ে দেবো এম এল স্কোয়ার টি কি পাওয়ার মাইনাস টু গুণ ডি মানে কি? ডি মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে কি হবে? লেন্থ, তাহলে শুধু একটা এল। এ মানে কি? ক্ষেত্রফল, তাহলে কি? আমি যদি এরিয়ার আমাদের কি প্যারামিটার লিখতে চাই, মানে আমি যদি ডাইমেনশনাল ফর্মুলা লিখতে চাই, তাহলে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে কি হবে? এল স্কোয়ার লিখবো। তাহলে এখানটা কি লিখবো? এল স্কোয়ার। থিটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ উষ্ণতার পার্থক্য, তাহলে উষ্ণতার আমাদের কি লিখে? উষ্ণতার জন্য আমরা থিটা লিখি বা বড় হাতের কে লিখি। এবং টি মানে কি? সময়, তাহলে সময়ের জন্য আমরা কি লিখি? সময়ের জন্য আমরা লিখি টাইম, বড় হাতে টি, ঠিক আছে? তাহলে এবার এটাকে কাটাকাটি করলেই আমাদের হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তাহলে আমি কি করবো? এটাকে কাটাকাটি করবো শুধু। তাহলে এবার একটা কথা দেখো, মিটার থাকলো পরে, এল এখানে আছে 2, গুণে আছে 1, তাহলে যোগ 1, ভাগে আছে 2, তাহলে কি হবে? মাইনাস 2। তারপর দেখো থিটা 1 ভাগে আছে, তাহলে কি হবে? মাইনাস 1, টাইম 1 ভাগে আছে, তাহলে কি হবে? মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে এম এল টি মাইনাস 1 থিটা মাইনাস 1, দেখো এখানে 2 আর মাইনাস 2 কেটে গেল, তাহলে কি হবে? এটা হয়ে গেল। বোঝা গেল আমার কথা? তাহলে এরকম ভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি। বোঝা গেল? তাহলে আশা করি এই ডাইমেনশনাল ফর্মুলা আমি ক্যালকুলেশন ঠিক করেছি, ক্যালকুলেশনে কোনো ভুল নেই। তাহলে এটা কিন্তু আমাদের মাত্রাটাও বেরিয়ে গেল। তাহলে মাত্রীয় সংকেত যদি বার করতে বলতো, সেটাও কিন্তু আমাদের মুখস্থ রাখার কোনো বিষয় নয়। বোঝা গেল আমার কথাটা? তাহলে একদম প্রথমে যখন আমরা একটা জিনিস লিখেছিলাম, ওই ক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে একটু ভালো করে গুছিয়ে লিখে দিই, ঠিক আছে? এটাকে কে ডি ডিনোট করে, এবং এর ফর্মুলা কি? কিউ ডি ডিভাইডেড বাই এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি। এটা কি? এটা হচ্ছে আমাদের ফর্মুলা।
যেটা কিন্তু আমরা ডিরাইভ করলাম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এবার কিছু পয়েন্ট দেখো। প্রথম পয়েন্ট কি বলছে? প্রথম পয়েন্ট আমাদেরকে বলছে যে আমাদের প্রকৃতিতে হীরকের তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি। ঠিক আছে, আমি বলেছিলাম না যে সব থেকে ভালো সুপরিবাহীকে আমাদের হীরক। ঠিক আছে, আর যদি আমি ধাতু বলি তাহলে ধাতুর মধ্যে রূপা হচ্ছে সব থেকে ভালো। ঠিক আছে, তারপর তামা, তারপর অ্যালুমিনিয়াম। এবার যদি একটা আদর্শ সুপরিবাহী বলা হয়, আদর্শ সুপরিবাহী মানে কি? যেটা বাস্তবে পসিবল না, বাট আমি মনে করি। যেমন একটা আদর্শ স্টুডেন্ট সারাদিন রাত পড়বে, সারাদিন রাত খেলবে, সবসময় খুশি থাকবে, কখনো কাউকে অসম্মান করবে না, সবসময় ভালো ব্যবহার করবে, এরকম হয় না। ঠিক আছে, কখনোই কেউ সবসময় ভালো থাকতে পারে না। অনেক সময় কেউ রেগে যায়, অনেক সময় কারোর পড়তে ভালো লাগে না, অনেক সময় কারোর খেলতে ভালো লাগে না। অনেকের হয়তো খেলাধুলায় মন আছে, অনেকের হয়তো পড়াশোনায় মন আছে, অন্যটা নেই। তাহলে কেউ কিন্তু কখনো আদর্শ হতে পারে না। ঠিক আছে, তাহলে আদর্শ আমরা ধরে নিই যে একটা আদর্শ ব্যক্তি এরকম হতে পারে, যাতে আমরা সেরকম ফলো করে সেরকম ভাবে ভাবতে পারি যে ওর মতো হ। বাট অ্যাকচুয়ালি সেও একদম পারফেক্ট কখনো হয় না, দুনিয়াতে কখনোই পারফেক্ট কিছু পাওয়া যায় না। তাহলে সেরকম ভাবে আমি যদি কখনো বলি আদর্শ সুপরিবাহী, তার মানে একদম ভালো যে পরিবহন করতে পারে, তাহলে তার পরিবাহিতাঙ্ক অর্থাৎ সে পরিবহন কতটা করতে পারবে, সব থেকে বড় যে সংখ্যা হতে পারে, মানে ইনফিনিটি। আর যদি বলি আদর্শ কুপরিবাহী, মানে সে পরিবহন করতেই দেবে না, তাহলে তার পরিবাহিতাঙ্ক কত হবে? 0 হবে। ইনফিনিটি মানে কি? আমরা যত বড় নাম্বার ভাবতে পারি, 1 কোটি 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 কোটি, যত বড় সংখ্যা ভাবতে পারি, ওই সংখ্যাটা হচ্ছে আমরা ইনফিনিটি বলতে পারি। সব থেকে বড় সংখ্যার তো কোনো লিমিট হয় না, সব থেকে ছোট সংখ্যারও কোনো লিমিট হয় না। মাইনাস কোটি 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 কোটি, তাহলে ওটাকে তখন কি বলি? মাইনাস ইনফিনিটি। এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। আর সব থেকে বড় সংখ্যা কি? প্লাস ইনফিনিটি, যেটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা, যেটা ইমাজিনারি। ঠিক আছে, 1 কোটি 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 তুমি বললে, কেউ একজন এসে বললে 5 কোটি 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 কোটি, তা সেটা হবে? কখনোই হবে না। তাহলে আমাদের সব থেকে বড় নাম্বার বা সব থেকে ছোট নাম্বার কিন্তু সবসময় ইমাজিনারি হয়। তো সেরকমই একটা নাম্বার হচ্ছে আমাদের অসীম। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। একটা আদর্শ সুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান এবং তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক যথাক্রমে, যথাক্রমে মানে কি? প্রথমটার উত্তর প্রথমে দেবে, দ্বিতীয়টার উত্তর দ্বিতীয়তে দেবে। প্রথমে বলছে আদর্শ সুপরিবাহী, তার তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে সুপরিবাহী মানে কি? সব থেকে ভালো পারবে, তাহলে সব থেকে বেশি সংখ্যা দিতে হবে, তাহলে হবে ইনফিনিটি, তাহলে এটা হবে বা এটা হবে। তারপর বলছে এসআই একক, তাহলে এসআই একক হবে জুল পার মিটার পার সেকেন্ড পার কেলভিন, অথবা কি হতে পারে? জুল পার সেকেন্ডকে আমরা লিখতে পারি ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে দেখতে হবে যে কোনটা আছে। তাহলে আমি দেখবো ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, তাহলে কি হবে? অপশন বি। বোঝা গেল? তাহলে এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপরে আমাদেরকে বলছে যে তাপ পরিবাহিতাঙ্কের ক্রম, এটা খুব ইম্পর্টেন্ট। আগেরবার যেরকম প্রসারণের ক্রম আমরা পড়েছিলাম, তেমনি এটা হচ্ছে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের ক্রম। সবসময় মনে রাখবে, তাপ পরিবাহিতাঙ্ক আমাদের যদি বেশি হয়, আমরা যদি বলি যে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক বা কে আমাদের বেশি, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের তাপ পরিবাহিতা বেশি। তার মানে আমি কি বলতে পারি? যে তাপ পরিবহন ক্ষমতা বেশি, তাপ পরিবহন ক্ষমতা বেশি। তাহলে আমি বলতে পারি যে তাপীয় রোধ কম বা তাপীয় রোধাঙ্ক কম। একটু পরেই আমরা পড়বো যে রোধ মানে কি? বাধা দেয়, আর পরিবাহিতা মানে কি? যেতে দেয়। তাহলে যে যেতে দেয় ভালো, সে নিশ্চয়ই কম বাধা দেয়, আর যে যেতে দেয় না তার নিশ্চয়ই বাধা বেশি। ঠিক আছে, তাহলে এটা আমরা সবসময় মনে রাখবো। ঠিক আছে, এবার এর অর্ডারটা আমরা কিভাবে মনে রাখবো? এর অর্ডার আমরা এরকম ভাবে মনে রাখবো যে সব থেকে বেশি হীরের, তারপর হচ্ছে ধরো রূপার, তারপর হচ্ছে ধরো তোমার কি তামার, তারপর ধরো হচ্ছে তোমার সোনার, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের, তারপর হচ্ছে তোমার লোহার, তারপর ধরো তোমার কাচের। আমি বলেছিলাম না কাচ একদম সামান্য হলেও কি পরিবহন করতে পারে। তারপর হচ্ছে ধরো তোমাদের জল আর বায়ু। দেখো কাচ, জল, বায়ু এগুলো প্রায় কুপরিবাহী, কারণ দেখো এরা কিন্তু খুবই কম পরিবহন করছে, যার মধ্যে কাচ আর এই জল আর বায়ু দেখো খুবই কম, খুবই কম। ঠিক আছে, তাহলে এই জন্য এদেরকে কুপরিবাহী বলে। ঠিক আছে, আচ্ছা এবার এই কোশ্চেনগুলো করতে হবে এরকম ভাবে। প্রকৃতিতে নিচের কোন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা সর্বাধিক? সবসময় ভাববে ধাতুর মধ্যে হচ্ছে রূপা, আর আমাদের সবার মধ্যে বললে হিরে। তাহলে দেখো হিরে রয়েছে, তাহলে হিরে। যদি ধাতু বলতো, এখানে কোনো ধাতু বলেছে না, পদার্থ বলেছে, তাহলে কি হবে? হিরে। যদি ধাতু বলতো তাহলে রূপা। ঠিক আছে, না বলছে সমান মাপের লোহা, তামা, রূপা, অ্যালুমিনিয়ামের মধ্যে মোমের প্রলেপ লাগিয়ে যদি ফুটন্ত জলে ডোবানো হয়, তাহলে মোম গলে যাওয়ার দৈর্ঘ্যের ভিত্তিতে সব থেকে বেশি গলে যাবে কার ক্ষেত্রে? তাহলে যার তাপ পরিবহন বেশি হবে, যে বেশি তাপ পাবে, তার মোম বেশি গলবে, যেরকম ওই এক্সপেরিমেন্টে দেখেছিলাম। তাহলে আমাকে তাপ পরিবহনেরই কিন্তু আমাদের কি করতে হবে? ক্রম লাগাতে হবে। তাহলে রূপো সব থেকে বেশি, তারপর তামা, তারপর অ্যালুমিনিয়াম, তারপর লোহা, এটাই হবে আমার সম্ভবত। ঠিক আছে, তাহলে রূপো, রূপো, তামা, তারপর দেখো আমাদের লোহা, তা অ্যালুমিনিয়াম তো আগে, তাহলে অ্যালুমিনিয়াম, লোহা। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কি উত্তর। ঠিক আছে, তাহলে এটাই কি আমাদের উত্তর, অপশন ডি। বোঝা গেল? আচ্ছা এবার বলছে সমান বেধ ও সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট 4টে ভিন্ন ধাতুর পাত নেওয়া হলো, এদের মধ্যে কোন পাতের তাপীয় রোধ সব থেকে বেশি?
দেখো এই প্রশ্ন আমরা তো রোধের কোনো ক্রম পড়িনি, এখানে 4টা অপশন দেওয়া আছে। সবসময় মনে রাখবে কে যদি বেশি হয় তার মানে কি তাপ পরিবাহিতা বেশি, পরিবাহিতাঙ্ক মানে পরিবাহিতার অঙ্ক, তাহলে কি পরিবাহিতাও বেশি হবে। তাপ পরিবাহিতা যদি বেশি হয় তার মানে তাপের রোধ কিন্তু আমাদের কম হবে, তাহলে যার পরিবাহিতা সব থেকে বেশি তার রোধ সব থেকে কম। বলছে রোধ সব থেকে বেশি তার মানে পরিবাহিতা সব থেকে কম খুঁজতে হবে, তাহলে হবে কোনটা, হবে হচ্ছে আমাদের লোহা, কারণ লোহার আমাদের কি পরিবাহিতা সব থেকে কম, যার পরিবাহিতা সব থেকে কম তার রোধ কি সব থেকে বেশি, এটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এরকম প্রশ্ন আমাদের আসবে। তারপর আসতে পারে আমাদের কিছু নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল কেমন আসতে পারে, বলছে একটা ধাতব পাতের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এ কি, এ হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার, বেদ বলছে 2 সেন্টিমিটার, তাহলে এটা কি, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। পাতের দুই প্রান্তের পৃষ্ঠের তাপমাত্রা যথাক্রমে, তার মানে ধরে নিই একটা হচ্ছে θ1 কি 100°C, θ2 ধরে নিই 50°C, তার মানে θ1 ইজ গ্রেটার দ্যান θ2। তাহলে আমি যদি এদের তাপমাত্রার পার্থক্য বার করতে চাই, কারণ আমাদের ফর্মুলায় তাপমাত্রার পার্থক্য লাগে, তাহলে 100 থেকে 50° বিয়োগ করলে কত হবে, 50° আসবে। বলছে ধাতুটির তাপ পরিবাহিতাঙ্ক 0.2 CGS একক, তাই তো। তাহলে আমি কি বলছি, আমি বলছি যে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক অর্থাৎ আমাদের কে কত, কে হচ্ছে 0.2 আর সেটা সিজিএসই আছে, তাই আমাদের চিন্তা করতে হবে না, এটাও সিজিএস এটাও সিজিএস, এটা আমাদের ডিগ্রি সেলসিয়াস এসছে মানে আমাদের সিজিএসই আমরা ধরবো। বলছে আমাদের 2 সেকেন্ডে, অর্থাৎ আমাদের টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে 2 সেকেন্ডে, বলছে লম্বভাবে কি পরিমাণ তাপ পরিবাহিত হয়, অর্থাৎ তাপের পরিমাণ জিজ্ঞাসা করছে। তাহলে কিউ বার করতে হবে, তাহলে আমরা কি জানি আমরা জানি যে কে ইজ ইকুয়াল টু কিউ ডি এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। এবার তাহলে কে মানে কত, কে মানে হচ্ছে 0.2 ইজ ইকুয়াল টু কিউ আমাকে বার করতে হবে, ডি হচ্ছে আমাদের কত 2, এ হচ্ছে কত, এ হচ্ছে আমাদের 10, আর θ1 মাইনাস θ2 হচ্ছে আমাদের 50, আর টি কত, টি হচ্ছে আমাদের 2 সেকেন্ড, তাহলে এখানে আবার 2, তাহলে 2 দিয়ে 2 কেটে গেল, এদিকে তাহলে কত হবে, কিউ ইজ ইকুয়াল টু 0.2 দিয়ে পয়েন্ট তুলে দিলাম 10, আর এদিক থেকে 10 আর 50 গুণ হয়ে যাবে, তাহলে 10 10 কেটে গেল, 50 দুগুণই 100, তাহলে 100। এবার এগুলো সব সিজিএস একক ছিল, তো এগুলো সব সিজিএস একক ছিল, তাহলে কিউ এর একক কি হবে, সিজিএস এ, তার মানে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো ক্যালোরি, তাহলে আমার উত্তর কত হবে, উত্তর হবে আমাদের 100 ক্যালোরি। ঠিক আছে, আশা করি আমি ক্যালকুলেশনে কোনো মিস্টেক করিনি, কারণ আজকে আমি আগের থেকে ক্যালকুলেশনগুলো করিনি, অঙ্কগুলো আমার দেখা হয়নি অনেকদিন। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, তারপর বলছে ক্ষেত্রফল আমাদের 100 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে আমি কি বলবো, তার মানে আমি বলবো এরিয়া হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার স্কোয়ার, এটাও সিজিএস এ। 2 সেন্টিমিটার বেধ, তাহলে ডি কত, ডি হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। বলছে কাচের পাতের দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য, তাহলে এখানে পার্থক্যটাই দিয়ে দিয়েছে, তাহলে কি লিখবো, θ1 মাইনাস θ2 দিয়ে দিয়েছে 10°C। যদি 8 সেকেন্ডে, তাহলে টাইম কত 8 সেকেন্ড, মধ্যে দিয়ে 2000 ক্যালোরি তাপ, তাহলে কিউ কত, কিউ হচ্ছে 2000 ক্যালোরি তাপ যায়, তাহলে কাচের তাপ পরিবাহিতাঙ্ক কত, তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কিউ কে ইজ ইকুয়াল টু বার করতে বলেছে, তাহলে জাস্ট ফর্মুলা বসাবো, তাহলে কে ইজ ইকুয়াল টু কি কিউ ডি ডিভাইডেড বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। তাহলে এবার মানগুলো বসিয়ে দেবো, কে কত, সরি কিউ কত, কিউ হচ্ছে 2000 ক্যালোরি। দেখো সবাই কিন্তু আমাদের সিজিএসে আছে, তাই আমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, যদি না থাকতো তাহলে চেঞ্জ করতে হতো। গুণ ডি কত, ডি হচ্ছে আমাদের বেধ, তাহলে কত 2, এটাও সিজিএসে আছে। এ কত, এরিয়া, এটাও কত 100, θ1 মাইনাস θ2 কত আছে 10°C, তাহলে এটাও ঠিক আছে। আর টি কত হবে, টি হচ্ছে আমাদের 8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানটা বসিয়ে দিলাম। এবার দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, 2 দুগুণি 4 দিয়ে কাটলে 2, তাহলে পড়ে রইলো কত, পড়ে রইলো 1/2, 1/2 মানে কত 0.5। কে এর একক কি হয়, কে এর একক হবে হচ্ছে আমাদের আর্গ, তারপর হবে হচ্ছে আমাদের সেন্টিমিটার ইনভার্স, তারপর হবে সেকেন্ড ইনভার্স, তারপর হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো এইটা হবে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখানে আর্গ না, এখানে আর্গের জায়গায় আমরা ক্যালোরি বসাবো। এটা একবার দেখতে হবে আমাকে, আর্গই বসিয়ে দেওয়া আপাতত। ঠিক আছে, এটা একবার আমাকে দেখতে হবে, আমার ঠিক খেয়াল নেই যেখানটা আমরা ক্যালোরি বসাই কিনা। ক্যালোরি আই গেস যখন আমরা এককটা বসেছিলাম, একবার এককটা ডিরাইভ করে দেখে নিই, তাহলেই বুঝে যাবো। দেখো এখানটা আমরা কি করব, কে ইজ ইকুয়াল টু কিউ ডি ডিভাইডেড বাই কি, হ্যাঁ ক্যালোরি আসবে, এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। দেখো কিউ এর জায়গায় সিজিএসে বসাবো ক্যালোরি, এর জায়গায় বসাবো আমাদের কি সেন্টিমিটার, এর জায়গায় বসাবো সেন্টিমিটার স্কোয়ার, এর জায়গায় বসাবো হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর এর জায়গায় বসাবো কত, এর জায়গায় বসাবো সেকেন্ড। তাহলে সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটার স্কোয়ার কেটে গেল, তাহলে আসবে ক্যালোরি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে এককটা আমাকে কিন্তু এখানে ক্যালোরি বসাতে হবে। দেখো অ্যাকচুয়ালি কি হয়েছিল, আর্গ তো টেকনিক্যালি আমাদের ভুল না, ঠিক আছে, কেন, কারণ এটা তো শক্তি, কিন্তু আমরা তাপের ক্ষেত্রে প্রচলিত একক হিসাবে ক্যালোরি ইউজ করি। ঠিক আছে, তাই ওই যে আমি এককটা বসিয়েছিলাম সেখানে কি লিখবো, সেখানে আমি এখানটায় ক্যালোরি লিখবো। ঠিক আছে,
তাহলে এখানটা আমরা কি লিখবো, এখানটা আমরা ক্যালোরি লিখবো, ঠিক আছে। তাহলে এখানটা আমরা লিখবো ক্যালোরি, এখানটা আমরা লিখবো ক্যালোরি, ঠিক আছে। বাই চান্স যদি তোমাদের অপশানে আর্গ থাকে তাহলে আর্গ মেরে দেবে যদি ক্যালোরি না থাকে, ঠিক আছে, তাই চিন্তা করতে হবে না। এবার তাহলে এইসব জিনিসগুলো আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, ধরো একটা পাইপের ভিতর দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে, জল প্রবাহ, তাপ প্রবাহ, তড়িৎ প্রবাহ প্রায় একই জিনিস, ঠিক আছে। তাই আমরা বারবার এগুলোর একটা অ্যানালজি করবো। তো একটা পাইপের ভিতর দিয়ে জল যাচ্ছে, এবার পাইপের ভিতর দিয়ে জল যেতে যেতে পাইপের গায়ে দেখবে, মানে ভিতরে দেখবে আয়রন পড়ে যায়, তার একটা স্তর তৈরি হয়ে যায়। তাহলে যদি ভিতরের দিকে এরকম স্তর তৈরি হয়, ময়লা পড়ে, তাহলে জলটা যাওয়ার পথে, জলের পথে বাধা পড়বে না? তাহলে এই যে ময়লা, এই যে আয়রন, এগুলো কি করছে, জল প্রবাহের পথে বাধা সৃষ্টি করছে। এটা জলের প্রবাহের রোধ করছে, রেজিস্ট্যান্ট করছে, বা আমাদের রেজিস্ট করছে, বাধা দিচ্ছে। একইভাবে যখন তাপের প্রবাহ ঘটবে, তাহলে যে পদার্থের মধ্যে দিয়ে ঘটছে তার বিভিন্ন উপাদান ম্যাটেরিয়ালের জন্য, তাদের যে গঠনগুলো রয়েছে তার জন্য তারা নিশ্চয়ই বাধা পাবে। অর্থাৎ একদম আদর্শের মতো করে আমরা যেমন কি বলছি যে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে বা আদর্শ তাপের সুপরিবাহীর ক্ষেত্রে কি হবে, আমাদের যে তাপ পরিবাহিতাঙ্ক সেটা আমাদের কি ইনফিনিটি হবে। কিন্তু ইনফিনিটি বাস্তবে হতে পারে, পারে না, কারণ প্রত্যেকের মধ্যেই কি আছে, আমাদের রোধ রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের রোধটা রয়েছে, এই রোধ কি করছে, আমাদের তাপের পরিবহন ক্ষমতাকে কমিয়ে দেয়, তাই তো। তাহলে এই রোধটা কি, রোধ হচ্ছে তাপের পরিবহনের সময় কোনো পদার্থের স্বাভাবিক প্রবাহের বিরুদ্ধে, যেদিকে তাপ যাচ্ছে তার বিরুদ্ধে, তার এগেনস্টে এদিক দিয়ে তাপ যাচ্ছে, ওকে বাধা দিচ্ছে, মানে তাপের প্রবাহটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে বাধার সৃষ্টি করে তাকেই আমরা কি বলি, তাপীয় রোধ। ঠিক যেরকম বললাম যে জল প্রবাহের পথে যারা জলকে যেতে বাধা দিচ্ছে, আয়রন হোক ময়লা হোক, তারা কি আমাদের রোধ, তেমনি হবে এটা হচ্ছে আমাদের কি তাপীয় রোধ। তাহলে এর একটা ফর্মুলা আছে যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে D/K × A। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার আগে একটু একটা কথা বলো, এর থেকে আমি একটা কি সংজ্ঞা বানাতে পারবো? দেখো ভালো করে ভেবে, আমি বলতে পারি যে ডি মানে কি, ডি মানে হচ্ছে আমাদের বেধ। তাহলে আমি কি বলতে পারি, যে একটি আয়ত ঘনাকার পরিবাহীর, ঠিক আছে, ওপরে কি আছে, বেধ রয়েছে, তাই তো, পরিবাহীর বেধ ও নিচে কি আছে, একটা জিনিস ভালো করে দেখো তো, নিচে আছে কে। কে মানে কি, কে মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, এবং এ মানে কি, ওই যে আমাদের আয়ত ঘন আছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ও ওর উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতকে, আমি লিখছি তারপর বুঝিয়ে দিচ্ছি, অনুপাতকে তাপীয় রোধ বলে। তাপীয় রোধ বলে, তাপীয় রোধকে আমরা কি ডিনোট করি, RH, ঠিক আছে, হিট রেজিস্ট্যান্স বা থার্মাল রেজিস্ট্যান্স। দেখো একটা কথা, ওপরে রয়েছে ডি মানে বেধ, নিচে রয়েছে পরিবাহিতাঙ্কর সাথে ক্ষেত্রফলের গুণফল, আর তাদের কি ভাগফল রয়েছে, ভাগফল মানে কি অনুপাত। তাহলে আমি বলতে পারি যে বেধ এবং আমাদের পরিবাহিতাঙ্ক এবং ক্ষেত্রফলের গুণফল, তাদের অনুপাতকেই আমরা কি বলি, আমাদের তাপীয় রোধাঙ্ক, সরি তাপীয় রোধ, ঠিক আছে। তাহলে এটা আমরা কিন্তু আমরা এরকমভাবে সংজ্ঞা বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি সূত্র থেকে বানানোর সংজ্ঞা, আর এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল সংজ্ঞা, যেটা কনসেপচুয়াল জিনিস, ঠিক আছে। তাহলে এরকমভাবে কিন্তু আমরা এটাকে করতেই পারি। আর একটা সংজ্ঞা আমরা বানাতে পারি, ঠিক আছে, দেখো কিরমভাবে বানাবো। আমি বলছি যে এগুলো সব তোমাদের যেটা লিখবে সেটাতেই নাম্বার, ঠিক আছে। এটা কি D/K × A, এটা আমি আর লিখে দেবো না, বলে দেবো। দেখো D = 1 ধরছি, A = 1 ধরছি, তাহলে RH = কি আসছে, এটা 1 এটা 1, তাহলে 1 থাকা না থাকা তো সমান, তাহলে কি আছে 1/K। তাহলে আমি কি এবার বলতে পারি যে কি বলবো, একক বেধ, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আয়ত ঘনাকার পরিবাহীর উপাদানের তাপীয় পরিবাহিতাঙ্কের অন্যন্যক, কেন, কারণ এটা তো আমাদের কি ইনভার্স রয়েছে, তাহলে আমি কি বলবো, অন্যন্যক বলবো, অন্যন্যককে তাপীয় রোধ রোধ বলা হয়। সংজ্ঞাটা ক্লিয়ার হলো। কোনো আয়ত ঘনক, কোনো একক বেধ এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট আয়ত ঘনাকার পরিবাহীর উপাদানের তাপীয় পরিবাহিতাঙ্কের অন্যন্যককে ওই যে আয়তঘনের উপাদান আছে তার কি রোধ বলা হয়। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু সংজ্ঞা আমরা বানাতে পারবো। দেখো আমার নিজের মুখস্থ নেই, ঠিক আছে, বাট আমরা সংজ্ঞা বানিয়ে নেবো, আর বানিয়ে পুরো ফুল মার্কস আসবে। এমন না যে আমাকে রবীন্দ্রনাথের ভাষায় লিখতে হবে, আমাকে সায়েন্সের ভাষায় লিখতে হবে। আর সেটা কি, সেটা হচ্ছে এটা যে আমি এরকম ভাবে বুঝে বুঝে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমাদের তাপীয় রোধের গাণিতিক রূপ এবং তার প্রতিষ্ঠা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা আমরা প্রতিষ্ঠা করবো। দেখো একটা কথা, খুব একটু একটু বড় হবে, বাট তোমরা ধৈর্য ধরে দেখবে, একদম ইজি জিনিস, ঠিক আছে। দেখো আমরা একটা ফর্মুলা বললাম যে K = QD/A θ1 - θ2 × T।
এবার এখান থেকে একটা জিনিস আমাকে বার করে বলো Q/T ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, দেখো একটা জিনিস ভালো করে ভেবে দেখো, Q/T কোথায় আছে, এই যে আছে Q, এই যে আছে T, তাহলে এই দুটো এরকমই থাক Q/T, বাদ বাকিদের ওদিকে পাঠিয়ে দাও। তাহলে দেখো K, এই যে নিচের ভাগের জিনিসগুলো আছে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কি হবে A θ1 - θ2 ডিভাইডেড বাই এই যে ডিটা আছে এটা এক্সট্রা, তো ওটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে গুণে আসে এদিকে আসলে কি হবে, ভাগে চলে যাবে, তাহলে কি হবে, এরকম হয়ে যাবে। তাহলে আমাকে একটা কথা বলো যে এখান থেকে আমি কি বলতে পারি যে Q/T ইজ ইকুয়াল টু θ1 - θ2 ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই কে এ। এটা ভালো করে ভেবে বলো আমাকে, ঠিক আছে, আমাকে একটা কথা ভেবে বলো, 1 ডিভাইডেড বাই ডি বাই কে এ, এটা কি হয়, ভাগের ভাগে যে থাকে সে উপরে গুণে চলে যায়, তার মানে কি হবে, এটার মানেই হচ্ছে কে এ বাই ডি। তাহলে যখন কে এ বাই ডি লেখা ছিল ওটাকে তো আমি এরকম ভাবে ঘুরিয়ে লিখতেই পারি, হ্যাঁ পারি, তাহলে এটাকে কেন এরকম ভাবে ঘুরিয়ে লিখলাম সেটা একটু পরে তোমরা বুঝতে পারবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, ঠিক আছে, কি কথা, আমি বলেছিলাম যে যতক্ষণ আমাদের উষ্ণতার পার্থক্য থাকে ততক্ষণ কিন্তু তাপের প্রবাহ ঘটে। তাহলে এটা কি, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, এটা কি, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। এইটা কি, এটা দেখো নিচে সময় উপরে তাপ, তার মানে 1 সেকেন্ডে কতটা তাপ যাচ্ছে, তার মানে এটা কি, এটা হচ্ছে তাপ প্রবাহ, এটা হচ্ছে তাপ প্রবাহ, মানে 1 সেকেন্ডে কতটা তাপ যাচ্ছে। ধরো আমি তোমাকে বললাম 5 সেকেন্ডে 30 জুল তাপ যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত হবে, 30কে 5 দিয়ে ভাগ করে দাও 6, তাহলে আমি কি বুঝলাম যে কিউকে টি দিয়ে ভাগ করলে তাপ প্রবাহ মানে 1 সেকেন্ডে কতটা তাপ যাচ্ছে সেটা পেয়ে যাবো, ঠিক আছে, তাহলে এইটা বুঝলাম আর এটাকে আমি 1 নম্বর ধরলাম। এবার একটা অ্যানালজিতে আসো আমার সাথে, দেখো আমি কি বলছি, আমি বলছি যে এই একটা কন্টেনার, এই একটা কন্টেনার, ঠিক আছে, এদের মধ্যে আমি পাইপ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার আমি এদের মধ্যে কি করছি, আমি এদের মধ্যে জল ভরছি, ঠিক আছে, আমি কি করছি, এদের মধ্যে জল ভরছি, একটা এতটা জল আছে, একটা এতটা জল আছে, ঠিক আছে, একটা এতটা জল আছে, একটা এতটা জল আছে, এখানে কি আছে, এখানে উচ্চতার পার্থক্য আছে, এখানে কি আছে, এখানে উচ্চতার পার্থক্য আছে, এটা কি, এটা উচ্চ জলতল, এটা নিম্ন জলতল, তাহলে কি হবে, এদিক থেকে এদিকে কিন্তু আমাদের জল প্রবাহিত হবে, তাহলে যখন উচ্চতার পার্থক্য থাকে তখন জল প্রবাহিত হয়, ঠিক আছে, আর পথে কি, এই ধরো এখানে কি পাইপের মধ্যে আমাদের ধরো আয়রন পড়েছে, এখানে ধরো আমাদের ময়লা রয়েছে, তারা কি আমাদের পথের রোধ, তাহলে এখানেও কিন্তু একটা রোধ থাকবে যে কি করবে, আমাদের জল প্রবাহের ক্ষেত্রে কিন্তু আমাদের বাধা দেবে। আর এই যে উচ্চতার পার্থক্য আছে এর জন্য কি হচ্ছে, এর জন্য এখানে একটা জলের প্রবাহ ঘটবে, যাকে আমরা কি বলতে পারি, ওয়াটার কারেন্ট, কারেন্ট মানে কি, প্রবাহ মানে যে চলে যাচ্ছে, তাহলে কি বলতে পারি, জল প্রবাহ হচ্ছে। আচ্ছা একইভাবে আমি বলতে পারি যে এটা একটা কন্টেনার, ঠিক আছে, এটা আর একটা কন্টেনার, দুটোকে আমি কি করলাম, পাশাপাশি এনে রাখলাম, ঠিক আছে, এইবার আমি কি বলছি যে এইটা হচ্ছে আমাদের কি, উষ্ণতর বস্তু, এটা কি, এটা হচ্ছে আমাদের উষ্ণতর বস্তু, ধরে নাও এটা টি এ, এটা হচ্ছে টি বি, এদের উষ্ণতা, তাহলে আমি কি বলছি যে টি এ ইজ গ্রেটার দ্যান টি বি, অর্থাৎ আমার কি আছে, এখানে উষ্ণতার পার্থক্য আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উষ্ণতার পার্থক্য আছে, যেহেতু আমি এখানটায় থিটা ধরছি তাহলে আমি এখানে থিটা লিখে দিই, ঠিক আছে, বেটার দেখাবে, তাহলে আমি কি করছি, এখানে থিটা লিখছি, তাহলে এটা হচ্ছে ধরো থিটা এ, এটা হচ্ছে ধরো থিটা বি, তাহলে আমি কি লিখছি যে থিটা এ ইজ গ্রেটার দ্যান থিটা বি, ঠিক আছে। আচ্ছা উষ্ণতার পার্থক্য থাকলে কি হচ্ছে, তাহলে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটছে, স্বাভাবিকভাবে এই যে তাপের প্রবাহ ঘটবে এখানেও কোনো না কোনো রোধ থাকবে, তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো তাপীয় রোধ। আবার একইভাবে আমি যদি বলি যে আমার কাছে একটা পরিবাহী আছে, ধরো এই একটা আমাদের কি আছে, তার রয়েছে, সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তার ক্ষেত্রেও কি হয়, আমাদের দুই প্রান্তে বিভবের পার্থক্য থাকতে হয়, এটা ধরে নাও আমাদের উচ্চ বিভব বা হায়ার পোটেনশিয়াল, আর এটা ধরে নাও আমাদের কি, এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব, এটা যদি আমাদের হায়ার পোটেনশিয়াল ভি এ হয় আর এটা লোয়ার পোটেনশিয়াল ভি বি হয়, তাহলে আমাদের ভি এ কে ভি বি হতে হবে, তাহলেই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ ঘটবে। এবার এটা ব্যাটারির মধ্যেও আমাদের কারেন্ট ফ্লো হতে পারে, ঠিক আছে, আমাদের কোনো তারের মধ্যে দিয়ে হতে পারে, তাহলে একইভাবে তাদের যে উপাদানগুলো আছে ব্যাটারির মধ্যে বিভিন্ন কেমিক্যালস রয়েছে, তাদের জন্য কি হবে, এই তড়িৎটা যখন যাচ্ছে, কারেন্ট যখন যাচ্ছে, আমাদের আধান ফ্লো হবে, তখন এদের মাঝখানে কি হবে, আমাদের রোধ হবে, কিছু একটা কেউ বাধা দেবে এই প্রবাহটাকে, তাহলে তখন তাকে আমি কি বলবো, তড়িৎ রোধ, যাকে আমরা আর দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও কি কাজ করছে, ভালো করে লক্ষ্য করো, এই ক্ষেত্রেও আমাদের একটা বিভব পার্থক্য কাজ করছে, বিভব পার্থক্য কাজ করছে, যাকে আমরা V1 - V2 বলতে পারি, বিভব পার্থক্য, একটা যদি V1 হয় একটা যদি V2 হয়, তাহলে V1 - V2, VA VB হলে VA - VB এরকম হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে, এটা তো আমি তাপের জন্য বার করলাম, আমি যদি তড়িতের জন্য বলি তাহলে তড়িতের জন্য আমরা একটা জিনিস বুঝবো যে এইটা ধরে নাও একটা আমাদের পরিবাহী, এই দিকে আমাদের কি, আমাদের বিভবটা রয়েছে V1, এদিকে রয়েছে V2, তাহলে আমাদের V1 যদি V2 থেকে বড় হয় তাহলে ডেল ভি অর্থাৎ আমাদের বিভব পার্থক্য, এটা কি, এটা হচ্ছে আমাদের বিভব পার্থক্য, সেটা আমাদের কত হবে, V1 - V2,
এবার আমরা জানি যে আমাদের ওহমের সূত্র বলে একটা সূত্র আমরা পড়বো পরের চ্যাপ্টারে, সেখানে আমরা জানি যে ডেল ভি ভ্যারিজ অ্যাজ হয় হচ্ছে আমাদের কি আই, এবং এখান থেকে আমাদের একটা ফর্মুলা আমরা ডিরাইভ করবো, তখন করবো, এখন আমাদের কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা করি যে ডেল ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, ওই যে ভ্যারিজের চিহ্ন তুলো, তাহলে তখন কি একটা আমাদের কি রেজিস্ট্যান্স আমাদের একটা ধ্রুবক চলে আসে। তাহলে এখান থেকে আমি বলতে পারি v1 মাইনাস v2 ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে আমি বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু v1 মাইনাস v2 ডিভাইডেড বাই আর। আবার এই যে আমাদের আই মানে কি আমাদের তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে 1 সেকেন্ডে কতগুলো আধান যাচ্ছে, সেই আধানকে আমরা কিউ বলে থাকি। ঠিক আছে, আধানকে আমরা কি বলে থাকি, কিউ বলে থাকি। ঠিক আছে, আধান মানে কি, এখন ভাবো যে ইলেকট্রন যাচ্ছে, তাহলে এখান থেকে এইদিকে কতগুলো আমাদের ইলেকট্রন যাচ্ছে, সেই মোট আধানের পরিমাণ কত সেকেন্ডে, মানে এক এক সেকেন্ডে কতটা আধান যেতে পারছে, সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে আই কি, আই হচ্ছে আমাদের কিউ বাই টি, মানে এক সেকেন্ডে কতটা আধান আমাদের যাচ্ছে সেটাকেই আমরা বলি তড়িৎ প্রবাহ। তাহলে এইটা কি, এইটা হচ্ছে আমাদের পেন কই গেল, এই যে এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। ঠিক আছে, বা এক সেকেন্ডে কতটা আধান প্রবাহিত হচ্ছে, ইজ ইকুয়াল টু v1 মাইনাস v2 ডিভাইডেড বাই আর। এবার v1 মাইনাস v2 মানে কি, v1 মাইনাস v2 মানে হচ্ছে বিভবের পার্থক্য, বিভবের পার্থক্য। তাহলে এটাকে আমি 2 নম্বর ধরি। ঠিক আছে, এইবার একটা কথায় আসো, দেখো তো ভালো করে একটু মন লাগিয়ে। আমরা প্রথমে বার করলাম কিউ বাই টি, কিউ মানে কি তাপ, ডিভাইডেড বাই টি মানে এক সেকেন্ডে কতটা তাপ যাচ্ছে, অর্থাৎ তাপের প্রবাহ। সেটা আসলো θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি বাই কে এ, এটা আসলো আমার কাছে, যেখানে θ1 মাইনাস θ2 হচ্ছে উষ্ণতার পার্থক্য, এটাকে আমি 1 নম্বর ধরেছিলাম। এক্ষুনি আমি বার করলাম কিউ বাই টি, এটা কি, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। এটা কি, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ আসলো v1 মাইনাস v2 ডিভাইডেড বাই আর, যেখানে v1 মাইনাস v2 কি বিভব পার্থক্য। এবার একটু ভালো করে ভাবো তো, তোমারও কি এই বাচ্চাটার মতো এরকমই মনে হচ্ছে, সেম সেম বাট ডিফারেন্ট। এখানে উষ্ণতার পার্থক্য হলে তাপের প্রবাহ ঘটে, এখানে বিভবের পার্থক্য হলে তড়িৎ প্রবাহ ঘটে। তা এই সাইডটাও আমাদের একই রকম, এই সাইডটাও আমাদের একই রকম, তার মানে নিশ্চয়ই এই নিচে পড়ে থাকা জিনিসটাও আমাদের একই রকম। তার মানে এইটা যদি আমাদের তড়িতের রোধ হয়, তাহলে এটাও নিশ্চয়ই আমাদের তাপের রোধ। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো আমি তাপের রোধ, আর এটাকে কি বলবো, এটাকে বলবো আমি তড়িতের রোধ। বোঝা গেল? তাহলে এই যে আমাদের তাপের রোধ, তাকে তো আমি আর বলতে পারবো না, কারণ আর তো আমি তড়িতের রোধকে বলি। তাহলে এটাকে আমি বলবো আর এইচ, আর আর এইচ এর মানটা কি হবে তাহলে ডি বাই কে এ। তাহলে এখান থেকে আমি ফর্মুলা কি পেলাম, 1 ও 2 নং তুলনা করে পাই আর এইচ ইজ ইকুয়াল টু ডি বাই কে এ, যে ফর্মুলাটা আমি কিন্তু বের করেছিলাম। তো পরীক্ষার হলে ভুলেও কিন্তু এই বাচ্চাটা ছবি এঁকে দেবে না, বাদ বাকিটুকু তোমরা কিন্তু করে দেবে। বোঝা গেল? আশা করি প্রমাণটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার আমাকে একটা কথা বলো, আশা করি সব মাথায় ঢুকছে, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে তাপীয় রোধের যদি আমাকে একক বার করতে বলে, তাহলে কি হবে, ডি ডিভাইডেড বাই কে এ। প্রথমে আমাকে বলো এসআই একক বার করে, তাহলে আমাকে যদি এসআই একক বার করতে বলে তাহলে আমি কি করব, দেখো আর এইচ ইজ ইকুয়াল টু ডি বাই কে এ। ডি মানে কি, ডি মানে বেদ, তাহলে কি মিটার। কে মানে কি, কে মানে আমরা জানি জুল পার মিটার, বা এটা ধরবো না আমরা, আমরা কোনটা ধরবো, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটা আমরা জানি। আর একটা কি আছে এখানে, এরিয়া, এরিয়া মানে কি মিটার স্কোয়ার, তাহলে গুণ কি হবে মিটার স্কোয়ার। এবার আমাকে একটা কথা বলো, এখানে থাকলো মিটার, ঠিক আছে, দেখো এখানটা ওয়াট মিটার ইনভার্স আর মিটার স্কোয়ার, তাহলে কি হবে শুধু মিটার পড়ে রইলো। আর এখানে কি আছে কেলভিন ইনভার্স, এবার মিটার দিয়ে মিটার কেটে গেল, তাহলে পড়ে রইলো কি দেখো 1 বাই ওয়াট। তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো ওয়াট ইনভার্স, আর 1 বাই কেলভিন ইনভার্স, তাহলে কি হবে, তাহলে ওটা কেলভিন হয়ে যাবে। তাহলে এককটা কিন্তু এটা হয়ে গেল, আর এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এসআই একক বুঝতে পারলাম আমরা তাপীয় রোধের, এটা কিন্তু আমাদের আসার চান্সেস রয়েছে। 3টে একক আমরা মাথায় রাখবো, ঠিক আছে। যে কোনো যদি আমাদের প্রসারণ গুণাঙ্ক বলে, ঠিক আছে, যে কোনো যদি আমাদেরকে প্রসারণ গুণাঙ্কের কথা বলে, যে কোনো প্রসারণ গুণাঙ্ক আমাদের আলফা বলতে পারে, বিটা বলতে পারে, গামা বলতে পারে, গামা এ বলতে পারে, গামা আর বলতে পারে, গামা ভি বলতে পারে, গামা পি বলতে পারে, তার একক সবসময় কেলভিন ইনভার্স হবে। এটা এসআই ডিগ্রি সেলসিয়াস হতে পারে, মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স হতে পারে। যদি আমাদেরকে কে এর একক বার করতে বলে, কে মানে কি, কে মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে তার একক হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, বা এটাই হচ্ছে আমাদের জুল পার সেকেন্ড মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। যদি আমাদেরকে এসআই সিজিএস বার করতে বলে তাহলে কি বলবো, ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স আর কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স করে দেবো এটা, ঠিক আছে। আর যদি আমাদেরকে আর এইচ অর্থাৎ তাপীয় রোধের একক ব্যবহার করতে বলে তাহলে ওয়াট ইনভার্স কেলভিন। এই 3টে একক যদি তোমাদের মাথায় থাকে, এই চ্যাপ্টার থেকে 2 নম্বর তোমার পাক্কা, 1 থেকে 2 নম্বর পাক্কা, প্রত্যেক বছর আসবে, এবছর বলে না, যে কোনো বছর, ঠিক আছে, যতদিন না সিলেবাস চেঞ্জ হচ্ছে প্রত্যেক বছর এটা আসবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হয়ে গেল।
এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ এসিকিউতে বহুত কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তো আশা করি একটা লং ব্রেথ নিয়ে নাও, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, বাট যা যা পড়ানো হচ্ছে সব কিন্তু আশা করি বোঝা যাচ্ছে। তো এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমি লিখে দিচ্ছি, যেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। খুবই ইজি পয়েন্ট, তো মনে থাকবে একদম। দেখো আমাদেরকে কি বলছে, রোধাঙ্ক। রোধাঙ্ককে আমরা কি ধরি, এরকম রো চিহ্ন দিয়ে ধরি, ঠিক আছে? রোধাঙ্ক রো, এই চিহ্নকে রো বলে, ঠিক আছে? তাপীয় রোধাঙ্ক, তাহলে কি হবে, সে হবে তাপীয় পরিবাহিতাঙ্কের অন্যোন্যক। রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক অন্যোন্যক হবে। রোধাঙ্ক মানে কি, রেজিস্টিভিটি। পরিবাহিতাঙ্ক মানে কন্ডাক্টিভিটি। একইভাবে তড়িৎ রোধাঙ্ককে কি ধরবো, শুধুমাত্র রো। তাহলে একে আমি কি বলবো, 1/σ, যেখানে সিগমাটা কি, তড়িৎ পরিবাহিতাঙ্ক। সিগমাটা কি, তড়িৎ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? আশা করি এই অবধি ক্লিয়ার হলো। যখন আমাকে রোধাঙ্ক বলবে সেটা পরিবাহিতাঙ্কের অন্যোন্যক, উল্টোটাও একই, পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের অন্যোন্যক, ঠিক আছে? যখনই রোধাঙ্ক বলবে পরিবাহিতাঙ্কের অন্যোন্যক হবে, সেটা তড়িৎ হোক বা তাপ হোক, ঠিক আছে? এক সেকেন্ড আমি চেক করে নিই সব কিছু। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো যাতে কোনো গন্ডগোল না থাকে তাই আমি সবসময় চেক করে নিই একবার করে। আচ্ছা, তারপর যদি আমাকে বলে রোধ, এবার দেখো, রোধ মানে পরিবাহিতার অন্যোন্যক। রোধ আর পরিবাহিতা একে অপরের অন্যোন্যক। রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? রোধের অঙ্ক রোধাঙ্ক, পরিবাহিতার অঙ্ক পরিবাহিতাঙ্ক। রোধ পরিবাহিতা এই দুজন অনন্যক, রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক এই দুজন অনন্যক, ঠিক আছে? এটুকু মাথায় রাখো। তাপ হোক তড়িৎ হোক একই জিনিস। তাহলে তাপীয় রোধ কি হবে, তাপীয় পরিবাহিতার অন্যোন্যক হবে। তড়িৎ রোধ কি হবে, তড়িৎ পরিবাহিতার অন্যোন্যক হবে। এটুকু মাথায় রাখলেই হবে। রোধ কি করে, বাধা দেয়। পরিবাহিতা কি করে, পরিবহন করতে দেয়, অর্থাৎ যেতে দেয় তড়িৎকে বা তাপকে, ঠিক আছে? এটুকুই আমাদের কি, আমাদের কনসেপ্ট। এবার যদি তোমাকে বলে একক আয়তনের ধাতব পরিবাহীর ক্ষেত্রে সবসময় দেখো, মুক্ত ইলেকট্রন আমাদের যত বেশি হবে তত কি পরিবহন বেশি হবে। ইলেকট্রন কি তড়িৎ পরিবহন বা তাপ পরিবহনে সাহায্য করে। তাহলে রোধাঙ্ক কি হবে, রোধাঙ্ক কিন্তু ব্যস্তানুপাতিক হবে। পরিবাহিতাঙ্ক দিলে কিন্তু সমানুপাতিক হবে। এটুকু তোমাকে এবার বুঝতে হবে, কারণ আমি কি বলেছি, অন্যোন্যক। তাহলে যদি এটা পরিবাহিতাঙ্ক হতো তাহলে কিন্তু এটা সমানুপাতিক চিহ্ন দিতে হতো। বোঝা গেল আমার কথাটা? তাহলে তাপ হোক বা তড়িৎ হোক, যদি রোধাঙ্ক হয় ধাতুর ক্ষেত্রে, তাহলে কি রোধাঙ্ক বললে মুক্ত ইলেকট্রনের অন্যোন্যক, ঠিক আছে? মানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক হবে। আর যদি পরিবাহিতাঙ্ক বলে তাহলে কি হবে, সমানুপাতিক। কেন? কারণ মুক্ত ইলেকট্রনই তো নিয়ে যায়, মানে সাহায্য করে নিয়ে যেতে, পরিবহন করতে সাহায্য করে। তাহলে পরিবাহিতাঙ্ক সবসময় কি হবে, সমানুপাতিক। রোধাঙ্ক কি হবে, সবসময় ব্যস্তানুপাতিক। এবং তাপ এবং তড়িৎ পরিবহনের ক্ষেত্রে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমি যদি বাহক কণা বলি তাহলে আমি বলবো মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনস, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের সব মনে রাখতে হবে। আর একটা জিনিস, যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে ধাতুর ক্ষেত্রে আমি যদি তাপীয় রোধাঙ্ক বলি, বা তাপীয় রোধাঙ্ক কি আমাদের রো এইচ, বা আমাদের কি বলি রো মানে কি তড়িৎ রোধাঙ্ক, সেটা কিন্তু সবসময় বৃদ্ধি পায়। তাহলে যদি রোধাঙ্ক বৃদ্ধি পায় তাহলে আমাদের রোধ বৃদ্ধি পাবে। তাহলে রোধ বৃদ্ধি পেলে আমি কি বলতে পারি, আর এইচ বৃদ্ধি পাবে বা আর বৃদ্ধি পাবে। আচ্ছা, এর অপোজিট বলো, আমি যদি পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পাই তাহলে আমার কি বাড়বে, তাহলে আমাদের পরিবাহিতা বাড়বে। পরিবাহিতা যদি সরি রোধাঙ্ক আমাদের বৃদ্ধি পাচ্ছে তাহলে কি হবে, তাহলে আমাদের পরিবাহিতা কমে যাবে, পরিবহন ক্ষমতা কমবে। তো তাহলে কি হবে, তাহলে হবে আমাদের পরিবহন ক্ষমতা কমে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কি কমতে পারে, তাহলে আমাদের কে কমতে পারে। কে কি আমাদের পরিবাহিতাঙ্ক, তাহলে পরিবাহিতাঙ্ক কমে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই অবধি আশা করি ক্লিয়ার হয়ে গেল যে উষ্ণতা বৃদ্ধিতে আমাদের যে রোধাঙ্ক আছে, সে যার জন্যই হোক না কেন, তড়িৎ বা তাপ, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের রোধাঙ্কটা বৃদ্ধি পায় সবসময়, ঠিক আছে? তাহলে আশা করি এই সকল যে পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে। লাস্ট কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি প্রবাহিত হয়, মানে বিভব পার্থক্য আছে, একটা উচ্চ একটা নিম্ন, তাহলে বিভব পার্থক্য থাকলে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে আমাদের তড়িৎ প্রবাহ, বা আমাদের কি হবে, আমাদের হবে ইলেকট্রিক কারেন্ট ফ্লো, ঠিক আছে? আর যদি আমাদের কি হয়, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা, অর্থাৎ উষ্ণতার পার্থক্য আছে, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের হিট ফ্লো, ঠিক আছে? তাহলে এইটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। বা এখানে কি হবে, এখানে হবে আমাদের তাপক প্রবাহ, ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার যদি তোমাদেরকে কখনো বলে যে কম্প্যারিজন করতে এদের দুজনের মধ্যে, তাহলে আশা করি আমি যা যা পড়িয়ে দিয়েছি তারপর এটা তোমরা একদম ভালো করে বুঝতে পারবে। তো এটা একবার নোটস থেকে পড়ে নেবে, নোটস অ্যাজ ইট ইজ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি পেয়ে যাবে, আমি দিয়ে দেবো। তো সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে, প্লাস ডিবিপি সলভ করবে। সবসময় কিন্তু একটা ক্লাস করার পর তার ডেলি প্র্যাকটিস কোশ্চেনের শিট সলভ করা দরকার, যাতে তোমরা বুঝতে পারো যে আজকে যা যা পড়লে তারপর রিভাইজ করলে তারপর সেই প্রশ্নগুলো তোমরা পারছো কিনা পরীক্ষার জন্য। তাহলেই তো বুঝতে পারো যে পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার্ড কিনা, ঠিক আছে? তো এটা কমপ্লিট করে নিও। তারপর বেশ কিছু প্রশ্ন আছে, দু একটাই প্রশ্ন আছে আর, ঠিক আছে? বলছে একটা ধাতব পাতের বেদ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ডি কত, ডি হচ্ছে 10 সেন্টিমিটার। বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এ কি 20 সেন্টিমিটার স্কোয়ার। বলছে ধাতুটার তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে 0.5, বলে দিয়েছে যে সিজিএস একক, তাহলে আর কোনো চিন্তা নেই। বলছে তাপীয় রোধ কত, তাহলে আর এইচ কত।
তাহলে আমরা জানি যে আর এইচ ইজ ইকুয়াল টু কি D/KA। সবসময় আমির খানের মতো একদম কান বড় বড় রাখবে এবং চোখ বড় বড় রাখবে কি অস্ট্রিচের মতো, যে এখানে এইগুলো সবকটা সিজিএস বা এসআইতে আছে, তো দেখো সবাই সিজিএস আছে, তাহলে কোনো চিন্তা নেই। তাহলে মন খুলে বসিয়ে দেবো। ডি মানে কত? ডি মানে হচ্ছে আমাদের 10, কে মানে কত? কে মানে হচ্ছে আমাদের 0.5, আর এ মানে কত? এ মানে হচ্ছে আমাদের 20। পয়েন্টটা আমি যদি তুলি তাহলে কি হবে? ভাগে আসবে আমাদের 10, ভাগের ভাগে যদি কখনো থাকে তাহলে সেটা কি হয়? তাহলে সেটা ওপরে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে ওপরে পাঠিয়ে দিলাম। এবার 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা কত? 5, 5 দিয়ে 5 কেটে গেল, তাহলে পড়ে রইল কত? 1। এবার আর এইচ মানে কি? আর এইচ মানে হচ্ছে আমাদের তাপীয় রোধ, তাহলে আমি কি বলবো? যে আর এইচ ইজ ইকুয়াল টু 1 সিজিএস ইউনিট। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? বা তুমি এখানে সিজিএস এ এককটা বার করে বুঝিয়ে দিতে পারো, যেরকম ভাবে আমি বার করা দেখিয়েছি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে? তারপর আমাদেরকে বলছে যে একটি কাচের জানলার দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য, তাহলে θ1 মাইনাস θ2, এইটা হচ্ছে আমাদের 40°C। বলছে জানলার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে এত ক্যালোরি তাপ যায়, তাহলে কিউ হচ্ছে 8 ক্যালোরি। বলছে জানলাটার তাপীয় রোধ কত? তাহলে আর এইচ ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। আর এইচ মানে কি? আর এইচ মানে হচ্ছে D/KA। আচ্ছা কে এর ফর্মুলা কি? কে এর ফর্মুলা হচ্ছে কিউ D/A θ1 মাইনাস θ2 ইন্টু টি, আর এদিকে কি পড়ে রইলো? এ। এবার দেখো এখান থেকে ভালো করে একটা জিনিস লক্ষ্য করে, যে ডি দিয়ে ডি কেটে যায়, আবার দেখো এই ক্ষেত্রেও আমাদের গুণে গুণে রয়েছে, এ দিয়ে এ কেটে যায়। ঠিক আছে, এইবার দেখো ভাগের ভাগে এইগুলো পড়ে রয়েছে, তাহলে এখান থেকে কি আসবে বলো তো? আর এইচ ইজ ইকুয়াল টু ভাগের ভাগে এদিকে পড়ে রয়েছে, তাহলে θ1 মাইনাস θ2 ওপরে চলে যাবে, তার সাথে এদিকে টি চলে যাবে, আর নিচে পড়ে রইলো কি আমাদের কিউ। তাহলে আমি কি বলবো? আর এইচ ইজ ইকুয়াল টু θ1 মাইনাস θ2 কত দিয়েছিল? 40 দিয়েছিল। টি কত দিয়েছিল? টি দিয়েছিল হচ্ছে আমাদের কত? প্রতি সেকেন্ডে, তার মানে কি টি হচ্ছে আমাদের 1 প্রতি সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডে। তাহলে এখানে কত বসাবো? 1। আর কিউ কত? কিউ হচ্ছে আমাদের 8 ক্যালোরি, তাহলে এখানে কত হবে? 8। তাহলে করলে কত হবে? 5 8 40, তাহলে 5 সিজিএস ইউনিট কিন্তু আমাদের কি হবে? আমাদের কিন্তু রোধ বেরোবে। ঠিক আছে, আই থিঙ্ক অনেকের এখানটায় প্রবলেম থাকতে পারে, তো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানটা কি করলাম, দেখো আমাদের আর এইচ এর ফর্মুলা হচ্ছে D/KA। এবার আমি দেখলাম যে কে কি আমাদের দেওয়া আছে, কে কিন্তু আমাদের দেওয়া নেই, তাহলে কে এর আমাকে ফর্মুলা বার করতে, সরি কে দেওয়া ছিল, আমাদের ডি বা এ কিন্তু আমাদের দেওয়া নেই। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা কি হচ্ছিল, যে আমরা কিন্তু কে এর মান জানি কিন্তু ডি বা এর মান আমরা জানি না। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে কে এর জায়গায় আমি মানটা বসিয়ে দেবো। তাহলে আমি কি করলাম, দেখো এই যে এখানে ডি আছে আর এ আছে, থাক ওদের মতো, আমি কে এর জায়গায় কে এর ফর্মুলা বসলাম। তাহলে কে এর ফর্মুলা কি? কিউডি ডিভাইডেড বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। এবার একটা কথা ভালো করে ভেবে বলো, এইখানে দেখো এইটা ভাগে আছে, এটা গুণে আছে, দেখো এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এইটা গুণের পাটে, এটা ভাগের পাটে, কাটা গেল। আবার দেখো একটা কথা, এইটা ভাগ চিহ্ন, এটা গুণের পাটে, এটা ভাগের পাটে, তাহলে কাটা গেল। এবার পড়ে রইলো কি? পড়ে রইলো উপরে 1, আর এটা ভাগে, এটা দেখো প্রথম ভাগ, ভাগের ভাগ, তার নিচে রয়েছে এরা, তাহলে ভাগের ভাগে যারা থাকে তারা কি হয়? উপরে চলে যায়। তাহলে θ1 মাইনাস θ2 উপরে চলে গেল, আর কি টি চলে গেল, আর এখানে নিচে পড়ে রয়েছে কি? নিচে পড়ে রয়েছে শুধু কিউ। তাহলে ফর্মুলাটা কি হলো? θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইডেড বাই কিউ। তাহলে আর এইচ এর ফর্মুলা এটাও হতে পারে যখন আমার কাছে ডি বা এ দেওয়া থাকবে না। তো কেউ যদি চাও তাহলে এটাও ফর্মুলা মনে রাখতে পারো, আর নাহলে বার করে নেবে। তো কেউ যদি চাও তাহলে এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, যে আর এইচ ইজ ইকুয়াল টু θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইডেড বাই কি হবে? কিউ। তো এটাকেও কেউ যদি চাও তো ফর্মুলা মনে রাখতে পারো, বাট আমার যতদূর মনে হয় তোমাদের ক্লাস 10th লেভেলে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না, এই নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, তো আশা করি এই অবধি সব বুঝতে পেরেছো। এবার একটা খুব ভাইটাল প্রশ্ন, দেখো একটু বুদ্ধি করে পড়তে হবে। বলছে সমান বেদ সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, এগুলো পড়লেই মনে হয় কেমন যেন অঙ্ক অঙ্ক অঙ্ক। ঠিক আছে, কিন্তু দেখবে অঙ্ক লাগবে না, থিওরি লাগবে। তিনটে ধাতব পদার্থ এ বি সি এর তাপীয় রোধ যথাক্রমে, দেখো আমাকে বলছে এর তাপীয় রোধ, দেখো কি বলছে সেটা মাথায় রাখবে, রোধ বলছে। আমার এর জন্য বলছে হচ্ছে 10 একক, বি এর জন্য বলছে আমাদের 5 একক, আর সি এর জন্য বলছে হচ্ছে আমাদের 15 একক। তাহলে একটা জিনিস সাজিয়ে নাও, রোধ আমার সব থেকে বেশি কার? সি এর, তারপর এর, তারপর বি এর। বলছে পরিবাহিতাঙ্ক কার কেমন হবে, তাহলে রোধ যার আমাদের বেশি হবে, পরিবাহিতাঙ্ক নিশ্চয়ই তার সব থেকে কম হবে। তাহলে সব থেকে কম কার হবে? সি এর, তারপর কার হবে? বি এর, এই মানে সব থেকে বেশি কার হবে? বি এর। এর ঠিক উল্টো, অপোজিট করবো, আর কিচ্ছু করতে হবে না। ভালো করে বোঝো,
তোমাকে রোধ দিয়ে দিয়েছে। তাহলে এবার ভাবো, যার রোধ বেশি তার পরিবাহিতা কম, পরিবাহিতা কম হলে পরিবাহিতাঙ্কও কম, যার রোধ কম তার পরিবাহিতা বেশি, তার পরিবাহিতাঙ্কও বেশি। তাহলে রোধের অর্ডারটা বার করো, তারপর পরিবাহিতাঙ্কর অর্ডার উল্টে দাও। তাহলে আমি কি দেখবো, বিএসি। তাহলে বিএসি, তাহলে কি হবে, অপশন সি। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু এরকমভাবে বুদ্ধি করে করতে হবে। তো আশা করি যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু কিন্তু একদম ক্লিয়ার হয়েছে। আর এটুকু বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ইন ডেপথে গিয়ে প্রত্যেকটা টপিক কিন্তু এভাবেই পড়ানো যায়। তো আশা করি তাপের চ্যাপ্টারে যা যা পড়ানো হয়েছে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। তাছাড়াও তাপের একটা ইম্পর্টেন্ট প্রশ্নের সিরিজ আমি নিয়ে আসবো, যেখানে 25 থেকে 30টা প্রশ্ন থাকবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হবে এবং ভালো ভালো প্রশ্ন হবে। কিছু প্রশ্ন আমার বানানো থাকবে, কিছু প্রশ্ন পুরনো বছরে আসা প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন একটু আপ টু ডেট থাকবে। তো ওই সেশনটা একবার দেখবে, তাহলে তোমাদের তাপের চ্যাপ্টার একদম সলিড হয়ে যাবে। এরপর আমরা ধরবো রাসায়নিক গণনা 28শে আগস্ট বা 29শে আগস্ট থেকে, আগস্ট না মে মাস, সরি, তো 28 বা 29শে মে মাস থেকে। আর তারপর এক এক করে সব চ্যাপ্টার চলতে থাকবে। তো এবার থেকে ধীরে ধীরে সব চ্যাপ্টার কিন্তু আমাদের কমপ্লিট হবে। জীবন বিজ্ঞানের লেকচার চলে এসছে, পরের লেকচার সপুষ্পক উদ্ভিদের জন্য, সেটাও কালকে পেয়ে যাবে। তো দেখা হবে নেক্সট লেকচারে। আজকের জন্য এটুকুই। চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।